আধার সত্যিই বেপরোয়া আচরণ করেছে চাঁদনির সাথে। চাঁদনির কান্না, বাধা কিছুই ওর ওপর প্রভাব ফেলেনি। অসহায়ত্বের চরম পর্যায়ে এসে চাঁদনি মেনে নিয়েছে, বা হয়তো বাধা দেওয়ার শক্তি পায়নি। ও তো কোনোদিনও আধারের সাথে জিততে পারেনি। আধার সবসময় ওর উপর নিজের সব ডিসিশন চাপিয়ে দিয়েছে। কিন্তু আজ কেন এমন হলো? আধার কখনো ওর কাছে আসেনি, কখনো চাঁদনিকে ঘিরে কামুকতা ছিল না ওর মধ্যে। কখনো বা দুষ্টুমি করে কিছু বললেও সঙ্গে সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যেত। চাঁদনির এসবে বড্ড ভয় ছিল। আর আধার এসব জেনে কখনো ওর কাছে আসার চেষ্টা করেনি। তাহলে কাল কেন আধার মানল না? কেন ওর বাধা উপেক্ষা করলো? ভোরের আলো ফুটেছে সবে, পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হচ্ছে চারিপাশ। জানালার উপর সফেদ পর্দা ঝুলছে, যার দরুন কক্ষ কিঞ্চিত অন্ধকার, তবু ফাঁকফোকর দিয়ে সোনালি রশ্মির প্রতিফলন করছে কক্ষ জুড়ে। কক্ষে পিনপতন নীরবতা, এসি শস্য শব্দ ছাড়া আর কোনো শব্দের হদিশ পাওয়া যায় না। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে আধার। ওর গায়ে একটি হাফ হাতা টি শার্ট। এমনিতে ঠান্ডা, তার উপর এসির বাতাসে গায়ে শীত কাটা দিচ্ছে। তবুও আধার উষ্ণ কোনো কাপড় গায়ে দিচ্ছে না। ও তাকিয়ে আছে ঘুমন্ত চাঁদনির দিকে। চাঁদনি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, পুরো ব্ল্যাঙ্কেটটাই নিজের দখলে নিয়ে ফেলেছে। ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে ওকে। এখন পাঠকরা অন্য কিছু ভাববে হয়তো, কিন্তু সত্যি কথা হচ্ছে চাঁদনি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আদার ওকে কষ্ট দেয়নি, শুধু ভালোবেসেছে। আচ্ছা, ভালোবাসা কি কষ্ট আছে? কেউ ভালোবাসায় কষ্ট পায়? আধার জানে না। একটা মানুষ পুরো রাত কি করে কাঁদতে পারে সেটা ও আধারে জানা নেই। ক্লান্ত লাগে না? কান্না শেষ করে ক্লান্ত হওয়ার দরকার কি? এত চোখে জল কি করে থাকে একটা মানুষের কাছে? শেষই হয় না, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওর প্রশ্রয় দেয়নি আধারকে। আধারও সম্মতি বা প্রশ্রয় কোনোটাই চায়নি। ওর যেটা মন চেয়েছে সেটা করে ফেলেছে, ঠিক ভুল ভাবেনি। কিন্তু এখন যে আধার মস্তিষ্কের দহনে পিষ্ট হচ্ছে, ওর হৃদয় কখনোই মস্তিষ্কের সাথে জিততে পারে না। আধার জিততে দেয় না। কালকে কেন মনকে জিতিয়ে দিল? কেন চাঁদনিকে এভাবে ভেঙে দিল? ও কি করে চোখ মেলাবে এবার মেয়েটার সাথে? ও নিজেই এখন অপরাধবোধে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওর যা ঠিক মনে হয়েছে ও তাই করেছে। ওর মনে হয়েছিল চাঁদনির মাইন্ড ডাইভার্ট করা দরকার, ওকে অন্য কিছুতে ভোলানো দরকার। অথচ আধার নিজেই ভুলে গেছে ও চাঁদনিকে শান্ত করার চেষ্টা করছিল। কেন ও নিজেই অশান্ত হয়ে গেল? ও তো কথা দিয়েছিল চাঁদনি ছোট, তাই ওর সাথে জোর করবে না। ও নিজের কথা রাখতে পারেনি। দরজায় টোকা পড়তেই আধার ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। কে এসেছে এত সকালে? ওর চাচু? না, সে দরজা টোকা দেবে না। কিন্তু কাল রাতে সে অনেকবার কল করেছে ওকে। আধার রিসিভ করেনি। রিসিভ করেও কি বলতো? দেখো শ্বশুর বাবা, তোমার মেয়ে আমাকে ভালোবাসতে দিচ্ছে না, ও কাঁদছে, ওকে কাঁদতে মানা করো, আর একটু বোঝাও। স্বামীরা এমন একটু একটু কষ্ট দেয়, যদিও কষ্টের পরিমাণ একটু না বেশি ছিল, তবুও সয়ে নিতে হয়। তুমি তোমার মেয়েকে একটু বোঝাও। এমন বলতো কল রিসিভ করে? এমন হলে ব্যাপারটা খুব বিশ্রী হতো না? প্রায় 4-5 বার কল করেছে সে। চাঁদের সাথে কথা বলার জন্যই করেছে আধার নিশ্চিত। কিন্তু দরজা বন্ধ দেখে আসতে পারেনি। আধার উঠে গিয়ে দরজা খুলল। বর্ষা বেগমের উদ্বিগ্ন মুখ ভেসে উঠল। দরজা খুলতেই সে তড়িঘড়ি করে বলল, দরজা খুলছিলি না কেন? ঘুম। 10টা বাজে। চাঁদনি তো এলো। এত বেলা অবধি ঘুমায় না। ও কোথায়? চাঁদনি কোথায়? ও ঠিক আছে? আছে কোনো রকম। কি হয়েছে ওর? অসুস্থ। বর্ষা বেগম সন্দিহান দৃষ্টিতে তাকালেন। কালকে চাঁদনি খুব কষ্ট পেয়েছে, কেঁদেছে অনেক। স্বাভাবিক, এত বড় সত্যি কেউই মানতে পারে না, পারবে না। কিন্তু আধার তো সেটা বুঝবে না। ওর কথা না মানলেই ও রিয়াক্ট করবে। চাঁদনির কষ্ট দেখবে না। বর্ষা বেগম তপ্ত স্বরে বললেন, কি করেছিস ওর সাথে দেখি? তোরে চিনি না আমি? কি তারামি করেছে তোর সাথে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল। রাত থেকে অসুস্থ হয়ে গেছে। বেশি কাঁদে, মাথা খারাপ হয়ে গেছিল। শুধু ওর না, বাড়ির আরো 2জন মানুষের। মেজো ভাই আসার পর ড্রয়িং রুমে আলোচনায় বসেছে। আচ্ছা, কি কথা হয়েছে? মিস করে ফেললাম তো। তোমার যা নিশ্চয়ই আমার নামে এক গাদা অভিযোগ তো খুলে বসেছে, আর প্রস্তাব দিয়েছে ওনার মেয়েকে মারার অপরাধে আমাকে যাতে ফাঁসিতে ঝুলানো হয়। ইস, রাতের ঝগড়াটা মিস করে ফেললাম। কুটনামি কমা আধার।
ছেলেরা কি করে এমন কুটনি হয়? কেন? কুটনি হওয়ার জন্য জেন্ডার লাগে? দেখি সর সামনে থেকে। চাঁদনি কি হয়েছে আমাকে দেখতে দে। আধার বাধা দিয়ে বলল, তুমি নিজেই লজ্জা পাবে আম্মু। বর্ষা বেগম থেমে গেলেন। ছোট ছোট চোখ করে তাকালেন ওর দিকে। আধার স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমাক। ডেকে দে, কাল রাতে দুজনে কিছু খাসনি, খেয়ে আবার ঘুমাতে বল। না, ঘুমাক। উঠে খাবে? তুমি আমাকে খেতে দাও। ও নিজের সময় করে উঠুক। বর্ষা বেগম সম্মতি দিয়ে চলে গেলেন। চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অনেকদিন পর ও জানালার পাশে বসলো। ঘরটা এখনো কিঞ্চিত অন্ধকার। ওই তো তেঁতুল গাছের পাশে কোদাল আছে। তবুও চাঁদনির ভয় লাগছে না, কোনো অনুভূতি পাচ্ছে না। ঘুম থেকে ওঠার পর ও জানালার পাশে বসেছে, বেরোতে ইচ্ছে করছে না কক্ষ ছেড়ে। আধা দরজা ধরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরেও অবলোকন করছে চাঁদনিকে। কি করে কথা বলবে ও সেটা নিয়ে দ্বন্দ্বে ভুগছে। মেয়েটা এভাবে উদাস হয়ে বসে আছে, ঢোকামাত্র কি বলবে ও? ছি! আধার ভয় পাচ্ছে চাঁদনিকে। চোখে চোখ মেলানো ভয়। কেন? ও যা করেছে একটুও ভুল করেনি। চাঁদনি ভুল বুঝেছে ওকে। ও শুধু চাঁদনিকে সাহারা দিতে চেয়েছে, কিন্তু সেটা ভুল করে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। আধার চাঁদনির পাশে গিয়ে দাঁড়ালো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ডাকলো, চাঁদ। চাঁদনি তাকালো না। ও এমন ভাবে বসে থাকলো যেন ওর পাশে কেউ নেই, কেউ ওকে ডাকেনি। আধার বসলো ওর পাশে, অনুনয় করে বলল, আই এম সরি জান। প্লিজ কথা বল, চুপ করে থাকিস না। ভাই, কি এমন অপরাধ করে ফেলেছি এমন করবি আমার সাথে? তুই আগে যেমন আমার সাথে কথা বলতি না, এখনো তেমন শুরু করেছিস? চাঁদনি, কথা বলি আর। আধার অতিষ্ঠ হয়ে বলল, আমি তোকে রেপ করেছি চাঁদনি? এমন ভিকটিমের মতো আচরণ করছিস কেন? চাঁদনি তাকালো না ওর দিকে, কিন্তু এতক্ষণে শান্ত কণ্ঠে বলল, করনি? ইচ্ছের বিরুদ্ধে জোর করাকে কি বলে তাহলে? তোর উপর আমার কোনো অধিকার নেই, তাই বলে এভাবে খাটাবে? আমার এমন একটা অসহায় সিচুয়েশনে তুই কষ্ট পাচ্ছিলি, তাই তুমি কষ্টগুলো আরো বাড়িয়ে দিলে। তোর কথা কোথায় কষ্ট হচ্ছে বল? রাতে বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল, এখানে। কিন্তু আধার সেদিকে তাকালো না। ও তাকালো চাঁদনি গলার দিকে। অযাচিত ক্ষততে আঙ্গুল বুলিয়ে বলল, হুড়মুড়িয়ে, এখানে এত দাগ? তোমারই দান। ইস, ব্যথা করছে তোর? চাঁদনি কিছু বলল না। আধার অয়েনমেন্ট নিয়ে এসে লাগিয়ে দিল। মিনমিন করে বলল, খারাপ লাগছে তোর? না। খেতে আয়, খিদে লাগেনি। না, কিন্তু তোকে দেখেই অসুস্থ লাগছে। তারপরেও তো পাষাণের মতো আচরণ করেছো। না, ওটাকে পাষাণের মতো আচরণ বলে না, ওটাকে বলে স্বামীর মতো আচরণ। প্রত্যেক স্বামী তাদের বউয়ের সাথে এমন আচরণ করে। আমার খারাপ লাগছে এসব শুনতে। আমি খাবার নিয়ে আসছি, এখানেই বসে খা, নিচে নামতে হবে না। আদার বুঝতে পারছে চাঁদনি ডিপ্রেশনে চলে গেছে। ওর নিজস্ব একটা জগৎ আছে, সেটার নাম ডিপ্রেশন। এই ডিপ্রেশন কাটতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। ততদিন চাঁদনি আধারের সাথে কথা বলবে না, যতটা সম্ভব ইগনোর করবে। জীবনে বেশিরভাগ সময় ডিপ্রেশনে কাটায়, হুদাই ডিপ্রেশনে চলে যায়। সেখানে তো দুটো বড় বড় ঘটনা ঘটে গেছে ওর সাথে। ছোটবেলায় রাফিয়া বেগম আর জবা বেগমের কথা শুনে ডিপ্রেশনে চলে যেত। অনেক দিন কক্ষ ছেড়ে বের হতো না। ওর বাবা ব্যতীত কারো সাথে বাড়ির কথা বলতো না। আধার এসব অনেক আগে থেকেই দেখে আসছে। দিন বদলেছে। চাঁদনি এখন ওদের কথায় ডিপ্রেশনে যায় না, কথার পিঠে উত্তর দেয়। কিন্তু এখন ওর ডিপ্রেশনে যাওয়ার মানুষ বদলেছে। এখন আধার ওর সাথে ওর মতের বিরুদ্ধে কিছু করলেই ও ডিপ্রেশনে চলে যায়। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এত বাজেভাবে অপমানিত হওয়ার পরও বাড়ি ছেড়ে যায় না? সেটা অর্পিতা জামাইকে না দেখলে আধার জানতো না। আচ্ছা, ছেলেটার মেল ইগো নেই, সেটা হার্ট হয় না? না শুধু ওর ইগোই এত বেশি সেন্সিটিভ? তবে এখন প্রায়ই অর্পিতা আর জামাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। আধার খুব পুলকিত হয় এসব দেখে। বাড়ি থেকে চলে গেলে তো আর এসব মেলো ড্রামা দেখতে পেত না। তার চেয়ে চোখের সামনে ওদের পড়তে দেখুক। চাঁদনি এখনো ডিপ্রেশনে আছে। আধারের সাথে কথা বলছে না, ওর কক্ষে থাকছেও না। আধার জোর করছে না ওকে, থাকুক নিজের মতো। একবার জোর করে বড্ড অপরাধ বোধে ভুগেছে ও। চাঁদনি আকিব শিকদারের সাথে কথাও বলছে না। আকিব শিকদার কিভাবে কথা বলবে ওর সাথে সেটাও বুঝতে পারছে না। কথা বলতে গেলে চাঁদনি দুনিয়ার সকল অসহায়ত্ব নিয়ে তাকাবে ওনার দিকে। সে অসহায়ত্ব দেখে ওনার কথা বন্ধ হয়ে যায়। বুকে চাপ পড়ে। উনি কি কি করে বোঝাবে মেয়েটাকে? সে কোনোদিন চাঁদনিকে নিজের মেয়ে ব্যতীত অন্য কেউ ভাবেনি। চাঁদনি ব্যতীত এই দুনিয়ায় আর কোনো আপনজন নেই ওনার। হ্যাঁ, ওনার একটা পরিবার আছে, যাদের দরকার সময় ওনাকে দরকার হয়।
কিন্তু আপন বলতে শুধু চাঁদনি। আকিব শিকদার আজ আবারও চাঁদনির সাথে কথা বলতে এসেছেন। ও তখন বিছানায় উপুড় হয়ে জল রং দিয়ে আর্ট করছিল। ও এখন সময় কাটানোর জন্য চিত্র আঁকাটাকেই অবসর মেনে নিয়েছে। অনেকগুলো আর্ট করেছে এই কয়েকদিনে। যেহেতু বাড়ির কারোর সাথে কথা বলে না, তাই ছবি আঁকতে আঁকতেই সময় কেটে যায়। আর এসবে ব্যস্ত থাকে বলে উল্টোপাল্টা চিন্তাও মাথায় আসে না। মজার ব্যাপার হচ্ছে এসব আধারই ওকে এনে দিয়েছে, যাতে ও সময় কাটাতে পারে, একটু একটু করে ও ডিপ্রেশনের জগৎ থেকে বেরিয়ে আসতে পারে। আকিব ফিদা চাঁদনিকে ডাকলো, আম্মা। চাঁদনি বিষাদ হাসলো, না দেখিয়ে বলল, কিছু বলবে? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। না, আমি কষ্ট পাইনি। ছোটবেলা থেকেই ওদের যে ব্যবহার পেয়ে এসছি, তাতে ওদের কেউ না জেনে আমার কষ্ট পাওয়ার কথা না। কষ্ট শুধু পেলাম এটা ভেবে, আমি যাকে নিজের সবকিছু ভেবেছি, নিজের দুনিয়া মেনেছি, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাতে কি যায় আসে আম্মা? রক্তের সম্পর্কটাই সবকিছু। ভালোবাসাটা কিছু না? এতদিনের বাবা মেয়ের সম্পর্কটাও মিথ্যা? ভালোবাসো? না, মনে হয়নি কোনোদিন তোমার? বাবারা তো ভালোবাসে, আগলে রাখে। তুমি তো পারোনি। আমার এত কষ্টের জন্য কোথাও না কোথাও তুমিও দায়ী। আমি নিজের দায় এড়াচ্ছি না। আমি জানি আমি তোমার কাছে কতটা অপরাধী। তোমার আম্মুকে যে আমি কথা দিয়েছিলাম, আমি সে কথা রাখতে পারিনি। কিন্তু তাই বলে তুমি আমাকে নিজের বাবা ভাববে না? সেটা তো আমি মেনে নেব না। আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি না? ভেবে নাও ওর পিতা আর ওর মা যা বলেছে সব মিথ্যে। হাহ, হাহ, আমার জন্ম পরিচয় মিথ্যে হয়ে গেছে। সেখানে ওদের কথা আমি মিথ্যে কি করে ভাববো? চাঁদনি একটু থেমে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আর না, তোমার কথা শুনতে ইচ্ছে করছে। এভাবে বললে? কতটা নিষ্ঠুর তুমি! সবাই নিজেদের ব্যবহারে আমাকে ভেঙে দিয়ে বলছো আমি নিষ্ঠুর। আমাকে এখনো সে পরিবারে থাকতে হচ্ছে বাবা, যারা আমাকে আমার রক্ত নিয়ে খোঁটা দিয়েছে। তুমি কিছু বলেছো ওদের? অবশ্যই বলেছি। আমার মেয়েকে এত কষ্ট দেওয়ার পর আমি ওদের কিছু বলবো না? তারপরও তো আমার ওদের সাথে এক বাড়িতে থাকতে হচ্ছে। একটা কথা বলি বাবা, আমি ওদের অনেক ভালোবাসতাম জানো। এখনো বাসি, কিন্তু আমি ওদের সাথে থাকতে চাই না। যেদিন আমি আমার পরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছি, সেদিন থেকেই আমার ওদের সাথে থাকার স্পিরিটটা মরে গেছে। যেদিন তুমি তোমার এই টক্সিক ফ্যামিলিটাকে ছাড়তে পারবে, সেদিন নিজেকে আমার আসল বাবা দাবি করবে। এর আগে না। এর আগে আমি তোমার পালিত মেয়ে, যার থাকা না থাকায় তোমার কোনো যায় আসবে না। চলে যাও, একা থাকতে দাও আমাকে। মানুষের আনাগোনা এখন আর ভালো লাগে না আমার। চাঁদনি স্বাভাবিক কণ্ঠেই বড্ড কঠিন কঠিন শব্দ শুনিয়ে দিল। আকিব সিকদার টলমলে দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। উনি চলে যাওয়ার পর চাঁদনি কাঁদতে বসলো। কতটা কঠিন কঠিন শব্দ শোনালো ও নিজের বাবাকে। অথচ ও তো জানে ওর বাবা কতটা নরম একজন মানুষ। সাথে এটাও জানে এই দুনিয়ায় ওর বাবা ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। কোনোদিন ওকে বুঝতে দেয়নি ও যে ওনার নিজের মেয়ে না। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। চাঁদনি নিজেও কষ্ট পাচ্ছে বলে ওনাকেও কষ্ট দিয়ে বলল। আধার চাঁদনিকে নিজের কেনাকাটা দেখাচ্ছে। ও এসব নিয়ে এসেছে চাঁদনিকে জ্বালানোর জন্য। চাঁদনি দুঃখে মরে যাচ্ছে, আর ওদিকে আকিব শিকদার আর আধারের মনে রং লেগেছে। ওরা দুজন আজ আবার শপিং করতে গিয়েছিল। আধারের শপিং শেষই হচ্ছে না, তারপরও এসব চাঁদনিকে দেখাতে এসেছে। চাঁদনি দেখতে চায়নি, আধা জোর করে দেখাচ্ছে। না দেখে কোথায় যাবে? চাঁদনি নতুন কাপড় দেখতে খুব পছন্দ করে, আর নিজের জামা কাপড় আরেকজনকে দেখাতেও। আমাদের সবারই বোধ হয় ছোটবেলায় আমার একটা অভ্যেস ছিল, নতুন কেনাকাটা করলে উৎফুল্ল হয়ে অন্য একটা মানুষকে দেখানো। চাঁদনির এখনো সে অভ্যাস যায়নি। আধার জানে বলে ওকে দেখাতে এসেছে। দেখতে না চাইলে জোর করে দেখাচ্ছে, কারণ চাঁদের মন খারাপ। আধার কমপক্ষে 20টার মতো শার্ট কিনেছে। প্রায় শার্টই একই রকমের দেখতে, ব্ল্যাক কালার, কিন্তু ডিজাইন বোতাম আলাদা। আধার শার্টগুলো উল্টে পাল্টে দেখিয়ে বলল, এটা সুন্দর না? দেখ তুই। হুম, সুন্দর। আর এটা? এটাও সুন্দর। সবই সুন্দর লাগছে তোর? কোনোটাও সুন্দর লাগছে না। শুধু সুন্দর সুন্দর বলেই যাচ্ছিস। সব শার্টই তো প্রায় এই এক। কই এক? এক হলে এতগুলো কেন কিনবে? ভিন্নতা আছে। বুঝতে পারছিস না তুই? বোঝার জন্য ফ্যাশন সেন্স থাকতে হয়। তোর নেই। তাহলে আমাকে দেখাচ্ছ কেন? আমি তো দেখতে চাইনি। আমার দেখতে দেখাতে ইচ্ছে করছে তাই। আধার একটা প্যাকেট থেকে একটা স্বর্ণের চেন বের করলো। চেনের লকেটে এই লেখা। চাঁদনি বলল, এই দিয়ে কি? আধার, ছেলেদের স্বর্ণ পরলে গুনাহ হয়। জানি তো। এটা তো আমার জন্য না, তোর জন্য। আমার জন্য? হ। আমি তোমার নামের লকেট পরবো কেন? যাতে কেউ জিজ্ঞেস করলেই বলতে পারিস, এটা আমার জামাইয়ের নাম।
তোকে যাতে কেউ অবিবাহিত না ভাবে। আর নাক ফুল দিবি না। বিবাহিত মেয়েরা নাক ফুল দেয়, চুড়িও পরিস না তুই। আমি নাক ফোড়াইনি। চুড়ি কেন পরিস না? বিবাহিত মেয়েরা তো চুড়ি পরে। সব কুসংস্কার। জানি। তারপরও একদিন অন্তত তুই চুড়ি আর গলার চেন পরিস একসাথে। আমি দেখব আসলেই বউ বউ লাগে কিনা। এখন এটা পর। আমি এটা পরবো না। অবশ্যই পরবি। আন্তারের সাথেও এ মিলে যায়। যদিও সে নামে তোকে কেউ ডাকে না, কিন্তু আমি আমার নাম ভেবেই চেনটা কিনেছি। সুন্দর না? আসলেই ডিজাইনটা সুন্দর। লকেটের মধ্যে এই অক্ষরটা ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। আদার সবসময় সুন্দর সুন্দর জিনিসগুলো বেছে বেছে কেনে। ওর চয়েস খুব ভালো। অনেক মোটা একটা চেন। কমপক্ষে ২-৩ ভরি হবে, কিন্তু চাঁদনি না পড়ার জন্য মিথ্যে বলল। সুন্দর লাগছে না আমার। আদার পাংশুটে মুখে বলল, পছন্দ হয়নি তোর? আমার তো সুন্দরই লাগলো। না, একটুও সুন্দর না। আচ্ছা, কয়েকদিনের জন্য পর। ঢাকায় গিয়ে আরো সুন্দর একটা চেন কিনে দিব, কেমন? লাগবে না। আদা জোর করে চাঁদনি গলায় পরিয়ে দিল। চাঁদনি চোখ মুখ কুঁচকে তাকালো। আদার মিষ্টি করে হেসে বলল, এই তো কত সুইট লাগছে। একদম আমার বউ বউ। জানিস, আমি চেয়েছিলাম চুড়ি সহ নিয়ে আসতে। আমি চেয়েছিলাম, আবার আনিনি। এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো। তুই তো চুড়ি পরে কলেজে যেতে পারবি না, সবাই পিঞ্চ মারবি তোকে। এই ভেবেই আনিনি। বাট ঘরে তো পড়তে পারতি। যাকে ওটা। এবার থেকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম তো চাঁদনি, সেই হিসেবে লকেটে সি হওয়ার কথা ছিল। এ কেন? খবরদার তখন আনতারা বলবি না। বলবি আমার জামাইয়ের নাম এ দিয়ে শুরু। চাঁদনি কপাল কুঁচকে মুখ ফেরালো। বিরক্তিতে কিছু বলতে পারল না। আদার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমার সাথে সারা জীবন এরকমই করে যাবি চাঁদনি? এতটা বিদ্বেষ আমার প্রতি তোর? মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানিস। নিজের খারাপ লাগে বলেই বোধহয় কষ্ট দিই তোকে। কোনো একদিন তো তুই আমার সাথে ভালোভাবে থাক। আর কত অনুশোচনা করতে হবে আমাকে বল? তুই কি আমাকে কোনোদিন বুঝবি না? নির্বাচনের আর বেশি দেরি নেই। চট্টগ্রাম আসা তরুণ দলীয় বেশ কিছু কার্যক্রমে রাত ছিল না। সেসব কাজ সাদিক আহসান সামলেছেন। সহযোগী হিসেবে ছিল সুহাস। কিন্তু এবার সাদিক আহসান বেশি জোরাজুরি করছেন ওকে ঢাকা যেতে। নিজে ফোন করে বলছে না। জানেন রাত রিসিভ করলেও কথা বলবে না। তাই সুহাসকে দিয়ে বারবার তাগাদা দিচ্ছে। যদিও রাতের আরো কিছুদিন পর যাওয়ার কথা ছিল, তবুও সে সিদ্ধান্ত নিলেও সকাল সকালই সে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। রাতের একটা সমস্যা হচ্ছে, চট্টগ্রামে চলে এলে ওর আর কোথাও যেতে ইচ্ছে করে না। রোদেলা এসন বাচ্চাদের মতো কান্নাকাটি করেন। রাত ওনার কান্না সহ্য করতে পারে না। সকাল হয়েছে মাত্রই। বাইরে কুয়াশার ঘনত্বে দেখা যাচ্ছে না কিছু। ভোর ৭টা। রাত পড়ছে এলো। কিছু কিছু পিছু পিছু এলো মোবারক হোসেন আর রোদেলা এহসান। রাত গাড়িতে ওঠার আগে রোদেলা এহসান আবার ওকে জড়িয়ে ধরলেন। রাতের মুখটা করুন। ও বারবার বলছে ওনাকে কান্না না করতে, কিন্তু ওনার কান্না থামছেই না। রোদেলা এহসান কাঁদতে কাঁদতে বললেন, তুমি কখন আসবে আবার? আমি খুব মিস করব তোমাকে। চলে আসবো খুব তাড়াতাড়ি। তুমি কান্না করা বন্ধ করবে? আমার একটুও ভালো লাগছে না। তুমি যাও। আমি মন খারাপ করে এখান থেকে যাই। রোদেলা এহসান ডানে বাঁয়ে মাথা নাড়েন। নাক টেনে বললেন, আবরার, তুমি আর ড্রাগস নেবে না? নিই না আমি। মিথ্যুক। মিথ্যে কেন বলছো? মাকে কেউ মিথ্যে বলে? আচ্ছা, মিথ্যে বলবো না। আই প্রমিস। আমার বেশি কষ্ট না হলে ড্রাগস নেব না। কখনোই নেবে না। তুমি অসুস্থ হয়ে যাবে আবার। তোমাকে আবার বাবা লন্ডনে পাঠিয়ে দেবে। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? বললাম তো আর নেব না। রাত ওনার মাথায় হাত বুলিয়ে দিল। কোমল স্বরে বলল, ভালো মেয়ে হয়ে থাকবে কেমন? আমি যদি সময় মতো আসতেও না পারি, রাগারাগি করবে না? আচ্ছা। রোদেলা এহসান জানেন না ড্রাগস কি। রাত কখনো ওনার সামনে এসব নেয়নি। অসহ্য রকম যন্ত্রণা না হলেও এসব নেয় না। অ্যাব্রোডে যাওয়ার পর ও কি করে নেশায় পড়ে গেছে নিজেও জানে না। নিজের কষ্ট কমাতে গিয়ে খারাপ পন্থাটা বেছে নিয়েছে। ও একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল। ডক্টর রোদেলা হাসানকে বলেছিল রাতকে এসব নিতে না দিতে। এটা ভেতরে ভেতরে একটা মানুষকে নিঃশেষ করে দেয়, মেরে ফেলে। এরপর থেকে রাতের প্রতি ওনার এই নিষেধাজ্ঞাটা শুরু হয়েছে। এর আগে অবশ্য মোবারক হোসেন জানলেও ওকে কিছু বলতেন না। রাত ওনার বড্ড আদরের, নিজের সব আপনজনের ঊর্ধ্বে। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। রাত একবার জানালা দিয়ে পিছু ফিরে তাকালো। হাত দিয়ে বিদায় জানালো রোদেলা এহসানকে। ওনাকে মোবারক হোসেন ধরেছিলেন। সে এখনো কাঁদছে। রাত বাইরে তাকিয়ে আছে। ওর গায়ে একটা সাদা পাঞ্জাবি আর মাখন রঙের চাদর। এই চাদর দিয়ে শীত মানছে না, তবুও উইন্ডো বন্ধ করছে না।
কনকনে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে জানালা দিয়ে। হাটহাজারী বাস স্ট্যান্ড পার করার সময় রাতের হঠাৎ শ্যামাঙ্গিনীর কথা মনে পড়ল। এই জায়গাটা তো সবসময় একটা জ্যাম থাকবেই। যেমন এত সকালেও মোটামুটি একটা জ্যাম লক্ষ্য করা যাচ্ছে। বোরিং সময়টা রাত ফোন দেখে কাটালো না। ও জানালায় থুতনি রেখে তাকিয়ে থাকলো সরু গলিটির দিকে। চাঁদনি বাড়ি হয়তো এদিক দিয়ে। আকেশ তার ওকে দাওয়াত দিয়েছিল, ওর সময় হয়নি বেড়াতে যাওয়ার। ওর মাথা থেকেই ছুটে গেছিল ব্যাপারটা। কিন্তু এখন গলিটির দিকে তাকিয়ে ওর মনে সূক্ষ্ম আফসোস হচ্ছে। আচ্ছা, এখন নিশ্চয়ই শ্যামাঙ্গিনী ঘুমাচ্ছে। ও যদি এখন গিয়ে শিকদার বাড়িতে উপস্থিত হয়, সে ঘুম ঘুম চোখে নামবে। ওকে দেখে নিশ্চয়ই চোখ বড় বড় করে তাকাবে। রাত সে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলো। আবার মাথা ডানে বাঁয়ে নাড়িয়ে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো ব্যাপারটা। ও কি কোনো কিশোর বা নিপা? এসব কি কল্পনা জল্পনা শুরু করছে ও মাঝ রাস্তায়? তবুও ওখানে একবার যাওয়া উচিত ছিল ওর। ওর নাম দিত প্রচারণার জন্য যাচ্ছে বা পরিচিতির জন্য। কিন্তু ওর উদ্দেশ্য হতো অন্য। আচ্ছা, শ্যামাঙ্গিনী কখন ঢাকায় যাবে? পরের বার ঢাকা থেকে আসলে ওকে অবশ্যই একবার শিকদার বাড়িতে যেতে হবে। মাঝখানে কেটে গেছে কয়েকদিন। চাঁদনি কিছুটা স্বাভাবিক হয়েছে। ও নিজেকে রিকভারি করার চেষ্টা করছে একটু একটু করে। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে সর্বোচ্চ। তবে বাড়ির কারোর সাথেও কথা বলে না। ওর কথাবার্তা শুধু বর্ষা বেগমের সাথে। এই একটা মানুষ যার সাথে ওর কোনো দ্বন্দ্ব নেই, যে নিঃস্বার্থভাবে সবাইকে আগলে রাখে। চাঁদনি ছোটবেলা থেকে তাকেই মায়ের মতো ভেবে এসেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে উনি চাঁদনির পক্ষ নিতে পারেন না, চাঁদনিকে সাহারা দিতে পারেন না। ওনার নিজের মতামতেরই তো কোনো মূল্য নেই এ বাড়িতে। চাঁদনি অনলাইনে ক্লাস করছিল, ও ঢাকা থেকে ওর সব বইপত্র নিয়ে চলে এসেছে। ওর আসলেই প্ল্যান ছিল ও ঢাকায় ফিরবে না। কিন্তু আধার এসে সব ভেস্তে দিল। কিন্তু আদৌ কি থাকতে পারতো এখানে? ঢাকা যাওয়ার আগে যে প্রাণোচ্ছল ব্যাপারটা ছিল ওর মধ্যে, সেটা এখন আর নেই। ও এখন এ বাড়িতেও সেভাবে থাকে, যেভাবে ও ঢাকার ফ্ল্যাটে থাকতো। নির্জীব নিস্তব্ধ, সবার থেকে গা বাঁচিয়ে ও মনোযোগ দিয়ে পড়ছিল। তক্ষুনি ধুম করে দরজা খুলে আধার ঢুকলো ওর কক্ষে। চাঁদনি ধরফরিয়ে বলল, কি হয়েছে? রেডি হয়ে নে, ঢাকা চলে যাব আমরা। হঠাৎ? বলেছেন না কয়েকদিন পর। আর কয়দিন? চাঁদনি কিছুক্ষণ অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পরক্ষণে জল শক্ত করে বলল, আর কোনোদিন না, যাব না আমি। তেড়ামি করবি না চাঁদনি। রেডি হয়ে নে ফার্স্ট। আজকে তোকে অনেকক্ষণ ধরে বোঝানোর সময় আমার নেই। প্লিজ অবাধ্য হোস না। হয়েছেটা কি? পরে বলবো, আগে ব্যাগ গোছা। তাতে উদয়কবির স্বরে বলল, ট্রেনে করে যাব না। না গাড়িতে, ট্রেনের টিকিট কাটার সময় নেই। এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আশ্চর্য, হয়েছেটা কি? কিচ্ছু হয়নি। ব্যাগ গোছা জলদি। না বলো আমাকে আগে, কি হয়েছে বলো। হুট করে বলছো চলে যাবে, আমার এখন যেতে ইচ্ছে করছে না। লিসেন, ওখানে যদি যাস, আমি প্রমিস করছি আমি তোর থেকে দূরে দূরে থাকবো। কিন্তু এখানে হুটহাট কাছে আসবো, তোকে আসলে মেরে ধরে হবে না। তোর দুর্বলতা আমি বুঝে গেছি। যদি চাস আমি তোর থেকে দূরে থাকি বা আমার অপ্রত্যাশিত ছোঁয়া না চাস, তাহলে তোকে ঢাকা যেতে হবে। চয়েস ইজ ইয়োর্স। চাঁদনি কোনো উত্তর দিল না। শক্ত চোখে তাকিয়ে থাকলো আধারের দিকে। আধার দ্রুত ওর কাছে আসলো। চাঁদনি টেবিলে বসেছিল। টেবিলের উপর এখনো মোবাইলে ক্লাস চলছে। আধার উদ্বিগ্ন স্বরে বলল, তুই আমার কথা শুনবি না চাঁদ? এই বাড়িতে থাকবো না আমি আর। তোকেও রাখবো না। এই বাড়িটা দাদিমার, আমার না। তোকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। কি হয়েছে আগে বলো। অনেক সময় লাগবে। অত সময় নেই আমার কাছে। চাঁদনি কিছু না বলে তাকিয়ে থাকলো ওর দিকে। আধার কেমন করে যেন জিজ্ঞেস করলো, তুই যাবি না জান? ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। আধার পিছু ফিরে চলে যাচ্ছিল। চাঁদনি ব্যাকুল হয়ে ডাকলো, আধার ভাই। আধার পিছু ফিরলো, মলিন হেসে বলল, আজকের পর এ বাড়িতে থাকার রুচি নেই রে আমার। তুই থাক, আমি একাই না হয় চলে যাচ্ছি। আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি রে তোকে বোঝাতে বোঝাতে। এবারে সবাই তো তোর আপন, শুধু আমিই হতে পারলাম না। আমি তোর পর হয়েই রয়ে গেলাম রে। কেন তুই আমাকে আপন ভাবতে পারলি না? ওদের চেয়ে আমি তোকে বেশি কষ্ট দিয়েছিলাম, অথচ ওদের মাফ করে দিয়ে ওদের কাছেই থাকতে চাস, আমার থেকে দূরে যেতে চাস। এবারে তোর ইচ্ছেকেই না হয় প্রাধান্য দিলাম। তুই থাক তোর ভালোবাসার মানুষদের সাথে। তুই আমার ভালোবাসা কোনোদিন দেখলি না। সবসময় রাগ জেদটাকেই বড় করে দেখলি। চোখের দেখাটাই জিতে গেল সব সময়। যা, আজ তোকেও জিতিয়ে দিলাম। আমি হেরেই না হয় চলে যাচ্ছি। কিন্তু মনে রাখবি, আমার লাশের পাশের আগরবাতির ঘ্রাণ
তোকে ঘুমাতে দিবে না চাঁদনি। আমি চলে যাওয়ার পর খুব আফসোস করবি দেখিস। অনেক মিস করবি আমাকে। আধার চলে গেল। চাঁদনি নিষ্পলক তাকিয়ে থাকলো দরজার দিকে। আধার ভাই সত্যি ওকে ফেলে চলে যাবে? এটা বলতে পারল সে? চাঁদনি ধপ করে বসলো বিছানায়। চুল টেনে ধরে মেঝের দিকে দৃষ্টি তাক করলো। কোথায় যাবে ও? ওখানেও যেতে ইচ্ছে করছে না, এখানেও মন মানছে না। ও তো নিজের বাবার সাথেই কথা বলছে না। আগের মতো আর কিচ্ছু নেই। ঢাকা থেকে আসার পর সব বদলে গেছে। ওর জেনে আসা সবকিছু মিথ্যে হয়ে গেছে। ও যতই আধারের উপর রাগ দেখাক, তবুও তো এটাই সত্য পরিচয়। ওর আধারের বউ। এ বাড়ির মেয়ে পরিচয়টা তো মিথ্যে ছিল। তাহলে সে বাড়িতে থেকে নিজের অস্তিত্ব সংকটে ভোগার চেয়ে আধারের সাথে চলে যাওয়া ভালো নয় কি? বাড়ির পরিস্থিতি থমথমে। শুধু যে চাঁদনি কারোর সাথে কথা বলে না এমন না। বাড়ির সদস্যরাও একে অপরের সাথে কথা বলে না। চাঁদনি বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে। নয়তো আধার হুট করে এমন সিদ্ধান্ত নেবে না। কিন্তু কারো থেকে জিজ্ঞেস করতে পারছে না। চাঁদনি শেষমেশ রাজি হলো ঢাকা যাওয়ার জন্য। ও যখন বারান্দা দিয়ে হেঁটে সিঁড়ির কাছে যাচ্ছিল, পথিমধ্যে ওর অর্পিতার সাথে দেখা হলো। কিছু না বলেও মাথা নিচু করে চলে যাচ্ছিল। অর্পিতা আটকালো ওকে। চলে যাচ্ছিস? হ্যাঁ, তোমার কি? আমার তো কিছুই না। বাড়ি থেকে বিদায় হচ্ছিস? জেনে ভালো লাগলো। চাঁদনি কিছু না বলে যেতে ধরলে অর্পিতা বাঁকা হেসে বলল, আধার ভাই কি যেন বলছিল? আমাকে আর আমার জামাইকে বাড়ি ছাড়া করবে? এখন সে তো তোকে নিয়েই বাড়ি ছাড়া হচ্ছে। বেচারা। হা, আমাকে অপমান করেছিল। এখন সে নিজের জায়গা না পেয়ে চলে যাচ্ছে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, অবুঝ স্বরে বলল, কি বলেছো তোমরা দাদা ভাইকে? ইগোটা একটু কমাতে বলিস। এত ইগো ভালো না। অহংকারে তো মাটিতে পা পড়ে না। আমার জামাইকে কত নিচু করে কথা বলেছিল। এতে কি তার অবস্থান উঁচু হয়ে গেছে? আমার জামাই ঠিকই আছে এখানে। তাকেই চলে যেতে হচ্ছে। চাঁদনি চোখ মুখ শক্ত করে বলল, তোমাদের মতো নির্লজ্জ না তাই। নির্লজ্জ হলে তো অপমানিত হয়েও এ বাড়িতে পড়ে থাকতো। ইগোবিহীন এভাবে বেহায়ের মতো ঘর জামাই হয়ে পড়ে থাকার চেয়ে ইগো বেশি থাকাই ভালো। ভাগ্যিস বেশি ইগো। তুই ওই দিনের মায়ের ভুলে গেছিস? তুমি মাথা ব্যথার কথা ভুলে গেছো? তাদের ভাই সেদিন তোমার যে চুলগুলো আস্ত রেখেছিল সেগুলোও রাখবি না এবারে। যার জামাই ঘর জামাই থাকে তাকে এত বড় বড় কথা মানায় না। আর হ্যাঁ, বড় বলেই সবসময় সম্মান করে এসেছি তোমাকে। নয়তো হাত আমারও আছে। এবার আমি অবশ্যই প্রতিরোধ করব। সম্মান তাকেই করা যায় যে সম্মানের যোগ্য। অর্পিতা চোখ মুখ লাল করে তাকালো। চাঁদনি পাত্তা না দিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। ড্রয়িং রুমে আকেশ শিকদার, অপূর্ব শিকদার, আধার আর বর্ষা বেগম দাঁড়িয়েছিল। রাফিয়া বেগম আধারকে জড়িয়ে ধরে কাঁদছেন। আধারের চোখে মুখে বিরক্তি। দাদু ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে চলে যেতে বলিনি। তোমাকে আমি অর্পিতার চেয়েও বেশি ভালোবাসি। এটা তোমার বাড়ি। তুমি কেন চলে যাবে? এটা আমার বাড়ি না। আমার বাপেরও না। এটা তোমার বাড়ি। তুমি ডিসাইড করবে কে থাকবে না থাকবে। তুমি যেহেতু বলেই দিয়েছো এই বাড়িটা তোমার, তাই অর্পিতা এখানে ওর হাজবেন্ডকে নিয়ে থাকবে। এজন্য আমি চলে যাচ্ছি। এটা তো আমি তোমার জন্য বলিনি। কথাটা বলেছি আমি ওই মেয়েটার জন্য। তুমি কেন চলে যাবে? ওই মেয়েটা আমার জান দাদিমা। ওর অপমান আমার অপমান না। তুমি ওকে কটাক্ষ করে কথাটা বলেছ, কিন্তু আমার গায়ে লেগেছে। আর আমি তো বলেই দিয়েছি হয় এ বাড়িতে অর্পিতা থাকবে নয়তো আমি। অর্পিতা যখন যাচ্ছে না আমি চলে যাই। তুই আমাকে ভুল বুঝছিস দাদু ভাই। কথাটা আমি ওভাবে বলতে চাইনি। তুমি বলেছ আমি ডিসাইড করার কেউ না এ বাড়িতে কে থাকবে। কারণ এ বাড়িটা তোমার। আমি কারো যাওয়া থাকা ডিসাইড করছি না। কিন্তু আমি নিজে চলে যাচ্ছি। এখানে তো তোমার সমস্যা হওয়ার কথা না। চাঁদনি নিচে নামলো। রাফিয়া বেগম ওকে দেখেই দোষারোপ করা শুরু করলেন। তোর জন্য আমার দাদু ভাইটা চলে যাচ্ছে। আমি কিছু করিনি। নিজেই এক মুখে ছয় কথা বলছো। দেখ আকিব দেখ, তোর বেয়াদব মেয়ে আমার সাথে কেমন করছে। কিন্তু আমি তো দেখলাম খোঁচা প্রথমে তুমি দিলে। মেয়েটা নামতে না নামতেই দোষারোপ করা শুরু করে দিলে। রাফিয়া বেগম গরম চোখে তাকালেন চাঁদনির দিকে। আধার মনে মনে হাসলো চাঁদনিকে দেখে। ঠিকই তো যেতে হচ্ছে ওর সাথে। ও এজন্যই তো এত এফোর্ট দিয়ে একা চলে যাওয়ার কথা বলে। ও কি কখনো চাঁদনিকে ছাড়া একা চলে যেতে পারে? যার জন্য নিজের ফাইনাল পরীক্ষার ড্রপ দিল, নিজের ক্যারিয়ারের কথা ভাবলো না, একটা বছর নষ্ট করে দিল, সেই সময় এসে তাকে না নিয়েই চলে যাবে। এমন বোকামি আধার স্বীকার করতে পারে না। তীরে এসে তরি ডোবানোর মতো বোকাও না। মানুষকে ঘোল খাওয়ানোতে ওর জুড়ি নেই। খুব সুন্দর করে সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে জানে।
এই যে চাঁদনি গলে গেল, এখানেই তো বোঝা যায় ও অভিনয়ে কতটা পারদর্শী। চাঁদনি আকিব শিকদারের সাথে কথা বলল না। ওর খুব অভিমান চলছে বাবার সাথে। আকিব শিকদার মেয়েকে জড়িয়ে ধরলেন, আরো একবার ক্ষমা চাইলেন ওর কাছে। চাঁদনি কিছু বলল না। আদার আকিব শিকদার থেকে বিদায় নিতে গেল, উনি ওর হাত ধরে আবেগে আপ্লুত হয়ে বলল, আমার মেয়েটাকে দেখিস বাবা, তোমার চেয়ে ভালো খেয়াল রাখবো। তুমি কখন যাবে? খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে, আমি অপেক্ষা করব। এখান থেকে তোমাকে ছুটতেই হবে চাচু। এই অকৃতজ্ঞদের সাথে থেকে লাভ নেই। আচ্ছা তুই যা তো, তোকে এত চিন্তা করতে হবে না। ভালো করে পড়াশোনা করিস। এমনিতেই 1 বছর গ্যাপ গেছে। আচ্ছা। আধার উঠে বসলো গাড়িতে। চাঁদনি যেমন একটা বড় সাইজের ট্রলি গুছিয়ে চট্টগ্রামে এসেছিল, সেভাবে আবার সে ব্যাগ নিয়েই ঢাকা রওনা হচ্ছে। আধারের পাশে চাঁদনি বসতেই ও মুখে হাত দিয়ে হাসলো। খোঁচা মেরে বলল, তুই না বলেছিলি যাবি না? নেমে যাব। যাও। চাঁদনি নামতে গেল, আঁধার ধরে ফেলল ওর হাত। ওকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোকে আমি আর যেতে দিচ্ছি না। এখানেও আসতে দেব না কোনোদিন। আমিও আসবো না, তোকেও আসতে দেব না। আজ থেকে আবারও তোকে নিজের বন্দি বানালাম আমি। একবার ছুটে গেছিলি বলে খাঁচায় পড়তে অনেক এফোর্ট দিতে হয়েছে আমাকে। আর সে ভুল করছি না আমি। চাঁদনি বিমুখ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধারের দিকে। গাড়ি ছেড়ে দিয়েছে ততক্ষণে। একটা মানুষ এত বড় নাটকবাজ কি করে হয়? শুধু ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত কাহিনী করলো। এখন আবার ওকে আটকে রাখবে আধার। চাঁদনির বন্দিত্বের জীবন আবার শুরু হলো। আধার আর চাঁদনি ঢাকায় ফিরে এসেছে। তবে আধার নিজে যে ওয়াদা দিয়ে চাঁদনিকে এখানে এনেছিল, সে ওয়াদা ও রাখেনি। ও বলেছিল চাঁদনি ঢাকায় ফিরে আসলে ও চাঁদনির কাছে আসবে না, দূরে দূরে থাকবে। কিন্তু ও ঠিকই কাছে এসেছে। যতটা কাছে আসলে চাঁদনি স্বাভাবিক থাকে ততটা। বেশি কাছে আসা চাঁদনি মানতে পারে না, অস্বাভাবিক হয়ে যায়। ঢাকায় আসার পর থেকে আঁধার খুব ফ্রি একটা সময় পার করছে। ওর ভার্সিটি পড়াশোনা কিচ্ছু না, শুধু অবসর আর অবসর। আর কিছুদিন পর হয়তো 4th ইয়ারে ভর্তি ডেট দিবে। আর ওর ফ্রেন্ডদের এক্সামের রেজাল্ট, এটা নিয়ে ওর খুবই লজ্জা লাগছে। যদিও আধার একটা নির্লজ্জ, তবু একজন সেরা স্টুডেন্ট হয়েও 1 বছর জাস্ট ফেল করার ভয়ে গ্যাপ দেওয়া, আবার সে একই ক্লাসে গিয়ে ভর্তি হওয়া, এই অভিজ্ঞতা আধারের জন্য নতুন। ওর খুবই খারাপ লাগছে। তবে চাঁদনি কলেজে চলে গেলে ওর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। ওদের সামনে ওর কোনো হীনমন্যতা কাজ করে না। ওর একটা অভ্যেস হচ্ছে, ও সবাইকে খোঁচাতে পারবে কিন্তু কেউ ওকে নিয়ে উল্টোপাল্টা বলতে পারবে না। এজন্য ওর কোনো ফ্রেন্ড ওকে পিঞ্চ মারা থেকে 100 হাত দূরে থাকে। তবে আধার একটা জিনিস খেয়াল করেছে, সাবিয়া ওর ফ্ল্যাটে আসা বন্ধ করে দেওয়ার পর থেকেই ওর অন্য কোনো বন্ধুরা এখানে আসে না। ওরা একসাথে ট্যুর দেয় কিন্তু এখানে আসে না। ওরা চাঁদনিকে স্নেহ করে কিন্তু সাবিহার জন্য ওদের খারাপ লাগে। মেয়েটা পুরাই পাগল। একটা জিনিস এতদিন ধরে বসে থাকতে আছে। কোথায় একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নেবে, তা না, কষ্ট পাচ্ছে। আর সাথে ওর বন্ধুরাও কারোর কষ্ট নিতে পারে না বলে আধারে ফ্ল্যাটে আসে না। বন্ধুত্বে অন্তত এটুকু অ্যাডজাস্টমেন্ট থাকা উচিত। চাঁদনিও স্বাভাবিক হয়েছে ঢাকা আসার পর থেকে। নিজেকে রিকভারি করার সর্বোচ্চ চেষ্টায় আছে। আধারের সাথে মাঝখানে যেভাবে বন্ডিংটা খুব খারাপ হয়ে গেছিল, ও আধারকে টোটালি সহ্য করতে পারতো না। এখন তেমন হয় না। আসার পর থেকে ওরা একসাথে অনেকবার শহরের অলি গলিতে ঘুরেছে। আধার ঘুরতে নিয়ে গেছে ওকে, অনেক নতুন জায়গা চিনিয়েছে। চাঁদনিও আর নিস্তব্ধ হয়ে এক জায়গায় বসে থাকে না। ওর মন খারাপ হলে ছাদে যায়, নিচে হাঁটতে যায়, ওর বন্ধুদের সাথে কথা বলে, প্রতিদিন নিয়ম করে কলেজ যায়। আর ওর বন্ধুদের দেখলে ওর মুড এমনিতেই ঠিক হয়ে যায়। সকাল 8টায় আধারে ফ্ল্যাটের বেল বাজলো। চাঁদনি মাত্রই উঠেছিল রেডি হওয়ার জন্য। 9টা 30 থেকে ওর ক্লাস শুরু হয়। আধার এত সকালে উঠবে না, ও খুব সুখে আছে, পড়াশোনা নেই, ভার্সিটিতে যেতে হয় না। চাঁদনির খুব চোখে লাগে ওর সুখ। এদিকে চাঁদনি ফাইনালের জন্য প্রিপারেশন নিতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে। সেখানে আধারের এত সুখও নিতে পারছে না। চাঁদনি চুল বাঁধছিল, বেল বাজানোর শব্দ শুনে নিচে নেমে এসে দরজা খুলে দিল। বাইরে সাবিহা দাঁড়িয়ে ছিল। সাবিহাকে দেখে চমকে তাকালো। সাবিহা ওকে দেখিয়ে হাসলো, হাসি মুখে বলল, কেমন আছো? ভালো। কি কিন্তু মনে মনে খুব অবাক হলো। সাবিহাকে ও এখানে আসতে দেখেছিল যখন ও প্রথমবার ঢাকায় এসেছিল। এরপর আধারের অন্যান্য বন্ধুরা মাঝে মধ্যে আসলেও সাবিহা আসেনি কখনো। আমি আসায় খুশি হওনি? সাবিহা আবার বলল। চাঁদনি সৌজন্যমূলক হেসে বলল, না না, তা কেন হবে, ভেতরে আসুন আপু। সাবিয়া ভেতরে এলো। আশেপাশে তাকিয়ে আধারকে খুঁজতে থাকলো। রাতে বুঝতে পেরে বলল, আধার ভাইকে খুঁজছেন? হাজবেন্ডকে কেউ ভাই ডাকে? সাবিয়া ভ্রু উঁচিয়ে তাকালো। চাঁদনি
চোখ পিটপিট করে তাকালো সাবিয়াকে। ওর ভয় লাগে, কেমন যেন মেয়েটা গম্ভীর হয়ে থাকে সবসময়। তটিনীর মতো যখন তখন হাসে না, কথা বলে ভ্রু কুচকে, হাত নাড়ে বিজ্ঞদের মতো। ওর এই অভ্যাসটাতে চাঁদনি একজনের খুব মিল পায়। সাবিয়া চাঁদনির দিকে তাকালো। ওর গায়ে সাদা অ্যাপ্রন, বেনি অর্ধেক বেঁধেছে, বাকি অর্ধেক চুল খোলা। বেনি করতে করতে দরজা খুলতে এসেছিল। সাবিয়া ওকে পরখ করে বলল, কলেজে যাবে? জি। তোমার হাজবেন্ড কোথায়? চাঁদনির মনে হলো ওকে খোঁচা দেওয়া হচ্ছে, তবুও কথা না বাড়িয়ে বলল, ঘুমাচ্ছে, ডেকে নিয়ে আসো। অথচ সাবিয়া বলতে চাইল, আচ্ছা আমি ওর সাথে দেখা করে আসি। ও বলতে পারল না। আধারে বিয়ে হয়ে গেছে, ও কি পারমিশন ছাড়া একটা বিবাহিত ছেলের রুমে ঢুকতে পারে? পারে না। আর এই আফসোসটাই তো ওকে শেষ করে দেয়। চাঁদনি সম্মতি দিয়ে আধারকে ডাকতে গেল। আধার উপুর হয়ে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে ঘুমাচ্ছিল। চাঁদনি ফিসফিস করে ডেকে বলল, আধার ভাই ওঠো, তোমার বিয়ে পেপ এসেছে। কে এসেছে? বিয়ে। আধার ঘুম ঘুম চোখে অবুঝ দৃষ্টিতে তাকালো। তোতলা তুই? না। কে এসেছে ঠিক করে বল তাহলে। তোমার বিএফএফ। অর্ধেক করা বেনুনি টেনে ধরলো আধার। চাঁদনি নিচু কণ্ঠে চেঁচিয়ে বলল, এখন আমি চেঁচালে তোমার বিএফএফ এর সামনে তোমারই ইজ্জত যাবে। তটিনীকে তো এভাবে বলিস না তুই। সাবু এসেছে, তোমার সাবু। চাঁদনি খুব সূক্ষ্মভাবে বাঁশ মারল। আধার আসলেই সাবিহাকে সাবু ডাকে। ও হামি তুলে বলল, তুই তুই না চাইলে ডাকবো না। আমি তোমার মতো ছোটখাটো ব্যাপার নিয়ে হুলস্থুল বাজিয়ে দিই না। বেস্ট ফ্রেন্ডকে এভাবে ডাকাই যায়? জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস। অহংকার পর্যন্ত অক্ষত থাকছে না। আমি পরিষ্কার পোড়ার গন্ধ শুকতে পাচ্ছি। কিন্তু সে বলে, সে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। চাঁদনি মুখ ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়ালো, বেনুনি খুলে চুলগুলো ছুটি করে বাঁধলো। সাবিয়া চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসেছিল। আধার গলা খাঁকড়ে দিয়ে ওর মনোযোগ আকর্ষণ করে। সাবিয়া তাকালো, ওকে দেখিয়ে হাসলো। আধারের মনে হলো জোরপূর্বক হাসি দিয়েছে। সাবিয়া ওর অন্য কোনো ফ্রেন্ডরা এখানে আসলেই এক্সাইটমেন্টের চেঁচামেচি করে। আধার ওদের চিল্লানি শুনেই বোঝা যায় ওরা এসেছে। সেখানে আজ সাবিয়া শান্ত হয়ে বসে আছে। আধার এসে ওর সামনে বসলো। সাবিয়া বলল, কেমন আছিস? আধার উত্তর না দিয়ে বলল, ভেবেছিলাম আর কোনোদিন এখানে আসবেই না। আমি আসায় কোনো সমস্যা হয়েছে? চাঁদনি মন খারাপ করবে? ও কেন মন খারাপ করবে ভাই? ওকে তুই কেমন ভাবিস আমি জানি না, কিন্তু ওর এসবে কোনো যায় আসে না। ও সবাইকে ভালোবাসে। হুম। সাবিয়া উপরে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে বলল, কলেজে যাচ্ছে না ও? যাবে তো, রেডি হতে 1 ঘন্টার ওপর লাগে। আচ্ছা, তুই আমাকে আপনি করে ডাকবি? তোর সিনিয়র আপু হই, তোর উচিত আমাকে সম্মান করা। আধার হাসলো, সাবিয়াও হেসে দিল। আগে পাশ কর, স্ট্যান্ড করব। লল, কেন? আমি ভালো স্টুডেন্ট না? তোর মতো আহামরি ভালো না, বাট পাশ করাটা কেমন যেন শোনায়। অ্যাটলিস্ট তুই এটা বলতে পারতি টপ 10-এ থাকবো, দেখা যাক। আমি জানি তুই টপ 10-এ থাকবি। জানিস, এত কনফিডেন্স? অবশ্যই। ভুল জানিস রে। এবার আমার পাশ নিয়ে টানাটানি চলবে, আমি কোথায় ফেল করব। সে তো তুই সবসময় বলিস, কিন্তু মেরিট লিস্টে দেখা যায় 10-এর ভেতর। এবারে সত্যি বলছি। সাবিয়া হঠাৎ করে মুখ কালো করে ফেললো। আদার উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে? এক্সাম ভালো হয়নি? তোর ফ্যামিলিতে আবার সমস্যা শুরু হয়েছে? পরিবারের সবাই ঠিক আছে? তোর পিচ্চি ভাইটা? ভালো সবাই? তাহলে তোকে মিস করতে করতে পড়ার আর সুযোগই হলো না রে। ফেল করবো শিওর। যাহ মিথ্যুক, মিথ্যে বলছি না। পড়তে বসলেই আমার খালি মনে হতো, এবারে পাশ করে গেলে আমি তোর চেয়ে উপরে ক্লাসে উঠে যাব। ওই যে বলেছিলি আমাকে বড় আপা ডাকবি, ওই কথাটা বড্ড গায়ে লাগতো রে। এইসব নিয়ে ভাবতে ভাবতে আমি পড়ার সুযোগটাই পাইনি। সাবিহা। আধার অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। বলল, আমার বিয়ে হয়ে গেছে। তাতে কি? বিয়ে বিয়ের জায়গায়, বন্ধুত্ব বন্ধুত্বের। তোকে ফেলে আমি কি করে অন্য ক্লাসে উঠে যেতাম বল? ফ্রেন্ডশিপ মানে তো কম্প্রোমাইজ। আমি তোকে এমন কম্প্রোমাইজ করতে বলিনি। আদার শক্ত কণ্ঠে বলল। সাবিহা কোমল গলায় বলল, রুড ভাবে কথা বলবি না আমার সাথে। তোকে ছেড়ে অন্য ক্লাসে মন টিকতো না আমার। এই জন্যই ইচ্ছে করে খালি খাতা জমা দিয়েছি। আমরা আবারও এক ক্লাসে পড়বো। সবাই যদি একসাথে তোকে ছেড়ে অন্য ক্লাসে উঠে যেতাম, তোর খুব খারাপ লাগতো। এখন আমরা দুজনেই ফেলটুস। পার্থক্য, তুই এক্সাম দিসনি, আমি দিয়েও খালি খাতা জমা দিয়েছি। নীরবতা নেমে এলো ওদের মাঝে। আমরা অনেকক্ষণ কথা বলতে পারলাম না, কিন্তু স্পষ্ট খেয়াল করলো সাবিয়ার হাতের অস্বাভাবিক কাঁপুনি। ও মেঝের দিকে দৃষ্টি তাক করে আছে। আধার কথা ঘুরিয়ে বলল, চা বানিয়ে আনি? না, ইচ্ছে করছে না খেতে। কিছুই খাবি না? তোর হাতে বানানো ডিশ আমার অনেক পছন্দের অন্ধকার। প্রতিদিন খেতে ইচ্ছে করে। আজকে খেলে আমি আবার কালকে খাওয়ার জন্য চলে আসবো যে। আজাইরা কথা বেশি হয়ে যাচ্ছে না? সাবিয়া তড়িঘড়ি করে বলল, ও হ্যাঁ, যেটার জন্য এসেছি। কোনো কাজে এসেছিস? হুম, নয়তো আমি তোর ফ্ল্যাটে কেন আসবো? এইভাবে কেন বলছিস? তোর বউ যদি আবার উল্টোপাল্টা ভাবে? জানি এমন না সাবিয়া। কেন তুই ওকে এমন ভাবিস?
তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখানে আসার জন্য তোর কোনো কারণের দরকার নেই। তুই আসিস না তাই ওরাও আসে না। আমি ওদের মানা করিনি, জানি আমি। তবুও আমার খারাপ লাগে। ওদের কথার মাঝে চাঁদনি ব্যাগ নিয়ে নিচে নামলো। সাবিয়া ওকে দেখে বলল, কলেজে যাচ্ছ? জি। বসো, আমাদের সাথে একটু লেট হয়ে যাবে না? না। চাঁদনি আধারের দিকে তাকালো। আধার একবার সাবিয়ার দিকে তাকাচ্ছে, একবার চাঁদনির দিকে। সাবিয়া এতটা মহান মানুষ কবে হয়ে গেছে? ও তো চাঁদনিকে সহ্য করতে পারতো না। চাঁদনি আধারের দিকে দূরে করে বসলো। সাবিয়া দীর্ঘশ্বাস ফেলে আধারকে বলল, তোকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? বড় ভাই ইলেকশনে জিতে গেছে। কোন ভাই? আবরার ভাইয়া। বলেছিলাম না তোকে? ওই যে, তোর স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার বলিস না? চাঁদনি চমকে তাকালো। কোনোভাবে কি সাবিয়ার আবরার ভাই নেতা সাহেব? পরক্ষণে ভাবলো এই দুনিয়ায় কত আবরার আছে। কত আবরারই বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত আছে। চাঁদনি নিজের সামনে যুক্তি দাঁড় করালো। আর ওই ছেলেটার কথা ভাবাই মনে মনে তওবা খেলো। সাবিয়া বলল, সৎ ভাই কথাটা আমার খুব খারাপ লাগে। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। সরি। আরে না। তাহলে তুই আসছিস? চেষ্টা করব। তুই যদি না আসিস আধার, সেদিনের পর থেকেই তোর সাথে আমার সব ফ্রেন্ডশিপ ভেঙে যাবে। এবারে কিন্তু আমি সিরিয়াস। প্রতিবারের মতো এমনি এমনি বলছি না। তুই তোর সব ফ্রেন্ড থেকে দূরত্ব বানিয়ে নিয়েছিস। জাস্ট বিয়ে হয়েছে, এই জন্য তুই তোর সব ফ্রেন্ডকে ভুলে যাবি। ওদের আবদার রক্ষার একটু চেষ্টা পর্যন্ত করবি না? এমন তো হতে পারে না। রাবেয়া তপ্ত স্বরে বলল। আধার বুঝ দিয়ে বলল, আরে বাবারে, যাবো তো। চাঁদনিকেও সাথে নিয়ে আসবি কেমন? পরক্ষণে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদনি তুমি কিন্তু যাবে। আধার অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সূর্য কি আজকে এই পশ্চিম দিকে উঠেছে দোস্ত? দুনিয়া কি আজকে ধ্বংস হয়ে গেছে? না তো। তাহলে আমরা এখানে কি করে বসে আছি? তাহলে সূর্যও পশ্চিম দিকে ওঠেনি? আচ্ছা, ওকে নিয়ে আসবি। আমার সব ফ্রেন্ড আসবে। ওদের ফ্যামিলিকেও দাওয়াত দিয়েছিস? না। আমরা কি আমাদের পার্টিতে ফ্যামিলি সহ দাওয়াত দেই? আমাদের ফ্রেন্ডশিপের রুলসই তো এমন। কোনো ফ্রেন্ড তাদের বিএফএফ, জিএফএফ, হাজব্যান্ড, ওয়াইফ নিয়ে আসতে পারবে না। শুধু আমরা বন্ধুরা বন্ধুরা থাকবো। তাহলে চাঁদ? তোর চাঁদকে দাওয়াত না দিলে তো তুই আবার যাবি না। আধার কেমন করে তাকিয়ে থাকলো সাবিয়ার দিকে। সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো। তুই ওকে খুব বেশি ভালোবাসিস আধার। আধার চাঁদনির দিকে তাকালো, চাঁদনি ওর দিকে। সাবিয়া চোখের পানি আটকে বলল, চাঁদনি তুমি বলো, আধার তোমাকে খুব ভালোবাসে? নার্ভাসনেসে হাত কচলাতে লাগলো চাঁদনি। সাবিয়া আধারকে বলল, আমার কি বিয়ে করে নেওয়া উচিত? একটা বিবাহিত ছেলের জন্য অপেক্ষা করা যে খুব ছ্যাঁচড়ামি, তাই না রে? কি হয়েছে তোর? আমি তোকে খুব মিস করছি রে। তুই যখন চট্টগ্রামে চলে গেছিলি, আমি যে কিভাবে মনে পড়েছে তোর কথা। এটা খুবই অন্যায় হয়েছে, আর এই জন্য স্বামীকে মিস করা উচিত না। চাঁদনি তুমি খারাপ ভাবছো না তো? বন্ধু হিসেবে মিস করেছি। চাঁদনির এসব শুনতে খুবই খারাপ লাগছিল। দাঁড়িয়ে বলল, আপনি কথা বলুন আপু। আমাকে কলেজে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। সাবিয়া উঠে দাঁড়ালো, ওর সাথে বলল, আমার কোনো কথা নেই। দাওয়াত দিতে এসেছিলাম। দাওয়া শেষ। আর কি কথা থাকতে পারে? চলো আমরা একসাথে যাই। ওদের দেখা দেখে আধারও দাঁড়িয়ে গেল। সাবিয়াকে চিনতে পারছে না। মেয়েটা এমন কেন করছে? ও হঠাৎই চাঁদনিকে জড়িয়ে ধরলো। চাঁদনি অকস্মাৎ অবাক হতেও ভুলে গেল। সাবিয়া ওকে ছেড়ে দিয়ে বলল, মাঝে মাঝে না তোমার প্রতি আমার খুব হিংসে জাগে, বুঝেছো? কি? কিছু না, চলো আমরা একসাথে যাই। আমি একা যেতে পারবো আপু। না, আমি তোমাকে পৌঁছে দেবো। সিটি কলেজের রাস্তা পেরিয়ে আমার বাড়ি যেতে হয়, চলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার বলল, যাও, নামিয়ে দেবে। ও খুব ভয়ার্ত দৃষ্টিতে তাকালো, যেন সাবিয়া ওকে মাঝ রাস্তায় মার্ডার করে ফেলবে। আধার ওর দৃষ্টির মানে বুঝতে পেরে হাসলো। সাবিয়াকে বলল, ও আসলে তোর সাথে যেতে ভয় পাচ্ছে। ওকে মাঝ রাস্তায় গুম করে দেবো আমি। দিতেও পারিস, তোর তো বিশ্বাস নেই। আহ, সো ফানি। চাঁদনি চলো। সাবিয়া চাঁদনির হাত ধরে নিয়ে গেল ওকে। চাঁদনি আধারের দিকে বারবার পিছু ফিরে তাকালো। আধার ইশারায় বোঝালো ভয় না পেতে। সাবিয়া ওর কিছুই করবে না। অন্তত আঁধারে কোনো প্রিয় জিনিসের ক্ষতির কারণ তো হবেই না। সাবিয়া চাঁদনিকে কলেজের সামনে নামিয়ে দিয়েছিল। আজও সাবিয়াকে অন্য দিনের তুলনায় অন্যরকম লাগছিল চাঁদনির কাছে। গম্ভীর মেয়েটা মাঝে মাঝে হাসছিল, ওর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিল। পুরো রাস্তা কথা বলতে বলতে এসেছে ওরা। চাঁদনি ইতস্তত বোধ করলো সাবিয়া মন খুলেই কথা বলছিল। তবে একটা সত্যি কথা হচ্ছে, পুরো রাস্তা চাঁদনি আর চোখে বড় করেছে সাবিয়াকে। মেয়েটা নিঃসন্দেহে খুব সুন্দর। হাসলে এত সুইট লাগে, কিন্তু সে হাসে না। মুখটা সবসময় গম্ভীর রাখে। আদারের সাথেও যতবার কথা বলতে দেখেছে এইভাবেই কথা বলেছে। এই প্রথমবার চাঁদনির মনে হয়েছে আদারে হয়তো রাগ করাটা স্বাভাবিক ছিল। কথা শোনানোটা বাদ দিয়ে ওকে মানতে না পারাটাও অত বেশি ভুল ছিল না। সাবিয়ার জায়গায় ওকে মানা যায় না, আসলেই না। চাঁদনি মন খারাপ করেই কলেজে ঢুকলো।
চাঁদনি ওর বন্ধুদের সাথে বসে আছে ক্লাসরুমে, সামনে টিচার লেকচার দিচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে স্টুডেন্টের সংখ্যা বেশি। বেঞ্চে কিছুটা গাদাগাদি করে বসতে হয়েছে সবাইকে। চাঁদনি, হাসনার, বৃষ্টি এক বেঞ্চে বসে আছে। ওদের পাশেরও এর বেঞ্চে রেহান আর শিয়াম বসেছে। চাঁদনি মনোযোগ দিয়ে লেকচার শুনেছে, নিজের খাতায় নোট করেছে। হাসনার, বৃষ্টির খাতায়ও লিখে দিচ্ছে। রেহান আর শিয়াম ওকে নিজেদের খাতা গুছিয়ে দিতে চেয়েছিল। হাসনা বৃষ্টির জন্য পারেনি, ওদের কথা চাঁদনি শুধু ওদের নোট করে দিবে, বাকি দুজনের নোট করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে ওর জন্য। ওরা সবাই ফিসফিস করে কথা বলছিল, কথায় কথায় রেহান চাঁদনিকে ডেকে বলল, তুই যাবি তো চাঁদনি? কোথায়? দাওয়াতে। আমাদের বাড়িতে পার্টি আছে, বড় ভাইয়া জিতে গেছে। আচ্ছা, তাহলে এখন সে ঢাকা নয় এমপি? জি, সে উপলক্ষে সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে। হাসনার, বৃষ্টিও যাবে, তুই ওদের সাথে যেতে পারিস। পারমিশন পাবো না রে, তার উপর রাতের বেলা। ভাইয়াকে নিয়ে আসতে পারবি, সমস্যা নেই। চাঁদনি ভ্রু কুঁচকে তাকালো, বলল, ভাইয়া? তোর ভাইয়ের সাথে কেন যাব আমি? ধুর, আমার ভাইয়ের সাথে কেন তুই যাবি? ভাই বলতে তোর হাজবেন্ডকে বোঝাচ্ছি। হাসনা বলেছে তোর যে বিয়ে হয়ে গেছে। হুম। তোর উপর খুব রাগ হয়েছে আমার, বুঝেছিস? আমরা তোকে আমাদের পেটের সব কথা বলি, অথচ তুই আমাদের এত গুরুত্বপূর্ণ একটা কথা বললি না। টু ব্যাড। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। না হলেও তাই বলে বলবি না। হাসনার, বৃষ্টি তোর হাজবেন্ডকেও দেখেছে, আমি দেখলাম না। বাইরে আমার জামাইরে দেখে কি করবি তুই? কিচ্ছু করবো না, শুধু দেখবো। আজকে নিতে আসবে আমাকে, তখন দেখিস। রেহান কিছু বলার আগেই হাসনা লাফ দিয়ে বলল, তোকে নিতে আসবে? হুম। আমাদের সাথে কথা বলতে বলিস তো। সিয়াম বলল, হাসনা, ওর জামাই আসছে, তুই এত এক্সাইটেড কেন? হাসনা মিনমিন করে বলল, এমনি, ওই দিন কথা বলে খুবই ভালো লেগেছে। চাঁদনি, তুই মন খারাপ করছিস না তো? চাঁদনি হাসছিল, ঠোঁট টিপে বলল, না। শিয়াম করজোড়ে অনুরোধ করে বলল, হাসনা বোন আমার, এবার অন্তত থাম তুই, কয়টা লাগে তোর? অন্তত বান্ধবী জামাইয়ের উপর চোখ দেওয়া বন্ধ কর। কি ঘাটিয়া একটা বিষয়! তুই তোর বান্ধবী জামাইয়ের সাথে কথা বলবি, এজন্য এমন এক্সাইটেড হয়ে যাচ্ছিস? হাসনা দুম করে কিল বসালো শিয়ামের পিঠে। রেগে মেগে বলল, চুপ বেয়াদব, এতটাও নিচে নামিনি আমি, জাস্ট কথা বলবো বলেছি। চাঁদের তো কোনো সমস্যা হচ্ছে না, তোর কি বে? ওই তো একটা বলদ, সবকিছুতেই ছাড় ওর, সবাই নির্লিপ্ত। নয়তো তোর কথা শুনে ওর অবশ্যই মন খারাপ হওয়া উচিত ছিল। নিজের জিনিসের প্রতি অবসেশন থাকতে হয়। আজকে যেটা মজা করে বলছিস, কাল সেটা সিরিয়াস টপিক হয়েও যেতে পারে। তখন তোর বান্ধবী বুঝবে। সিয়াম সিরিয়াস হয়ে বলল। হাসনা কাঁদো কাঁদো মুখ করে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি কপাল কুঁচকে তাকিয়ে আছে সিয়ামের দিকে। হাসনা তাকাতেই বলল, চিন্তাটা আসলে আমার জন্য না, ওর নিজের জন্য হচ্ছে, কিন্তু নাম দিচ্ছে আমার। আমি জানি তুই কেমন। ওর চিন্তা কি নিয়ে হচ্ছে, ওর থেকে জিজ্ঞেস কর। হাসনা জিজ্ঞেস করলো সিয়াম থেকে, কিন্তু সিয়াম কোনো উত্তর দিল না। আধার গেটের বাইরে দাঁড়িয়েছিল, এখনো চাঁদনিকে প্রতিদিনই নিতে আসে। কলেজ ছুটি হয়ে গেছে, ছেলেমেয়েরা দলে দলে বেরোচ্ছে। আধার চঞ্চল চোখে খুঁজছে চাঁদনিকে। মেয়েটা এত লেট করে বেরোতে? বন্ধুদের বিদায় দিয়ে আস্তে আস্তে অর্ধেক কলেজ খালি হয়ে যায়। গেট দিয়ে রেহান বেরোচ্ছিল। আধার ওকে দেখতেই ডাকলো। রেহান নিজের নাম শুনে তাকালো সেদিকে। পরিচিত মুখ দেখে এগিয়ে গেল কথা বলতে, ভাইয়া। কি রে, কি খবর তোমার? কেমন আছো? ভালোই, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তুমি এখানে পড়ো। দেখিনি তোমাকে কোনোদিন। জি। আপনি এখানে আসেন? আমাদের তো দেখা হওয়ার কথা না। ও আমার একজন পড়ে এখানে। কে? আপুর সাথে কথা হয়েছে? আচ্ছা, আপনাকে দাওয়াত দিয়েছে? আধার হাসলো ওর কথায়, মাথায় হাত রেখে বলল, হ্যাঁ দিয়েছে, চিন্তা নেই। আপনি আসবেন? অবশ্যই। কে পড়ে? পড়ে বললেন না তো। আধার বলতে যাচ্ছিল, তখনই চাঁদনিকে ওর বান্ধবীদের সাথে আসতে দেখা গেল। আধার ওকে দেখিয়ে বলল, ও পড়ে। রেহান অবাক চোখে তাকালো। হাসনা প্রথমে এগিয়ে এসে হাসি মুখে বলল, ভালো আছেন ভাইয়া? খুব, তোমাদের দেখে ভালো লাগছে। রেহানের হঠাৎ মাথায় এলো চাঁদনির কথাটা। ওর হাজবেন্ডের আজ ওকে নিতে আসার কথা ছিল। রেহান হড়বড়িয়ে বলল, চাঁদনি আবার কে হয় আপনার? বউ। কেমন বউ? নিজের বউ। হাসনা বাহু দিয়ে ধাক্কা দিল রেহানকে। রেহান এতটাই অন্যমনস্ক ছিল যে পড়ে যেতে যেতে সামলালো নিজেকে। হাসনা ফিসফিস করে বলল, বউ আবার কেমন হয়, পাগল কোথাকার? রেহান তখন অন্য ভাবনায় বুঁদ ছিল। ওর বোন কি জানে তার না হওয়া সতীন রেহানের বেস্ট ফ্রেন্ড? জানলে অবশ্যই সে রেহানের পিঠের উপর আস্ত একটা ইট ভাঙবে। রেহান কেঁপে উঠল। চাঁদনি উদগ্রীব স্বরে বলল, তুমি রেহানকে কি করে চেনো? সাবিয়ার ভাইও? তুই বললি না তো তোর একটা ফ্রেন্ডের নাম রেহান? তাহলেই তো আমি বুঝে যেতাম। ও আমার বেস্ট ফ্রেন্ড আধার ভাই। পাশ থেকে রেহান তড়িঘড়ি করে বলল। আধার বলল, ভালো। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো আধারের দিকে। ও হাসি মুখে কথা বলছে সবার সাথে।
চাঁদের বুকের মধ্যে টান পড়ল। এত মানুষ থাকতে রেহানই সাবিয়ার ভাই হতে গেল। তার উপর আবরার রাত রেহানের বড় ভাই। তার মানে সে সাবিয়ারও ভাই। এই জন্যই তো সাবিয়ার আচরণ কিছুটা রাতের মতো ছিল। আদার মনে হয় সেটা জানে। জানলে এতটা স্বাভাবিক আচরণ করতে পারতো না। চাঁদনি ঢোক গিলল। পার্টিতে গেলে নির্ঘাত রাতের সাথে ওর দেখা হবেই। তখন আদার কি করবে? সবার সাথেই স্বাভাবিক আচরণ করবে। অস্বাভাবিক আচরণটা শুধু হবে ওর সাথে। আদার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। চাঁদনি ওঠার আগেই রেহান আরেকবার ওকে পার্টির কথা মনে করিয়ে দিল। এখন তো ওরা আরো বেশি পরিচিত হয়ে গেল। রাতে পার্টি হলো, আদার সাথে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না চাঁদনির। কিন্তু চাঁদনির ভয়টা তো অন্য বিষয় ছিল। আবরার রাত নামের একটা ছেলের সাথে ওর দেখা হওয়ার পর থেকেই সব উল্টো পাল্টা হচ্ছে। এক কথায় শনির দশা লেগেছে চাঁদনির কপালে। কোনো না কোনোভাবেই ওর মার খাচ্ছে, নয়তো অপদস্থ হচ্ছে। কুফা একটা কুফা, এমন কুফার ঢাকার একটা এলাকার এমপি হওয়া একেবারেই উচিত নয়। তাতে যেমন দেশের ক্ষতি, তেমন চাঁদনি নামের ঢাকায় বসবাস করা একটা ক্ষুদ্র মানুষেরও বিরাট ক্ষতি। আধার ড্রাইভিং করছে। গাড়ির ভেতরে নীরবতা, কিন্তু বাইরে কোলাহলের শব্দ। চাঁদনি এখনো শক থেকে বেরোতে পারেনি। জ্যামে পড়তেই আধার গাড়ি না থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, রেহান যে তোর বন্ধু, কখনো তো বললি না আমাকে। আমি কি জানতাম ও সাবিয়া আপুর ছোট ভাই? বলেনি কখনো? সাবিয়া যে ওর বড় বোন? না, ও শুধু ওর বড় ভাইয়ের কথা বলতো। তুমি জানো ওর বড় ভাইকে? চাঁদনি উদগ্রীব স্বরে বলল। আধার বাইরে তাকিয়ে জ্যাম কতদূর লম্বা তা দেখে নিল। অন্য মনস্ক হয়ে বলল, কে? চাঁদনি বলতে গিয়েও ঢোক গিলে ফেলল। না থাক, আধার সামনাসামনি না হয় দেখবে। চাঁদনি পণ করে নিল ও পার্টিতে যাবে না। সাবিয়া আর রেহান ভাই বোন, তাদের বড় ভাই আবরার রাত, যার নামও আধার নিতে পারে না। এখানে তো চাঁদনির দোষ নেই, কিন্তু আধার ওকেই দোষারোপ করবে। চাঁদনি কথা ঘুরিয়ে বলল, তুমি কিছু বললে না আমাকে? কি বলবো? রেহান আমার বন্ধু, আমার আরো একজন বন্ধু আছে, সেটা দেখেও কিছু বললে না তুমি? ব্যাপারটা ভাবাচ্ছে আমাকে। জ্যাম ছুটে গেল। আধার গাড়ি স্টার্ট দিয়ে বলল, রেহানকে তোর চেয়ে বেশি চিনি আমি। ও খুব ভালো একটা ছেলে, ওর বন্ধুরাও ভালো হবে স্বাভাবিক। আমি সব সময় তোকে খারাপ মানুষের সাথে মিশতে বাধা দিই, তুই শুধু শুধুই আমাকে ভুল বুঝিস। হুম। চাঁদনি মাথা নিচু করে মনে মনে আওড়ালো, রেহানও ভালো ছেলে, আর ওর বন্ধুরাও। কিন্তু তুমি তোমার জবান বদলে ফেলবে যখন তুমি ওর বড় ভাইকে দেখবে। ওর বড় ভাই কোনো দোষ ছাড়াই তোমার কাছে খারাপ হয়ে যাবে, আর সেটার জেদ তুমি আমার উপর তুলবে। দুজনের মধ্যে আর কোনো কথাই হলো না। তবে চাঁদনির চিন্তাটা থেকেই গেল। চাঁদনি চিন্তিত হয়ে কক্ষে বসে আছে। সন্ধ্যা থেকে গো ধরে বসে আছে, ও যাবে না। এতদিন এটা নিয়ে কিছু বলেনি, হুট করেই সিদ্ধান্ত বদলে ফেলল। আসলে হুট করে বদলেছে এমনটা না, ওর আগে থেকেই মনে মনে ছিল পার্টিতে যাবে না। গালে নিশ্চয়ই কোনো না কোনো ফ্যাসাদে পড়বেও, কিন্তু সেটাও তো আধারকে বলতে পারছে না। বলেওনি, কিন্তু আধার মানছে না ও চাঁদনিকে নিয়েই যাবে। আধার ওকে ডাকতে ডাকতে কক্ষে এলো। চাঁদনি থমকে গেল ওকে দেখে। আধার পার্টিতে যাবে বলে বহুদিন পর আবার ফেস প্যাক দিয়েছে মুখে। ওর মুখে এখনো ধূসর মিশ্রণ ল্যাপটানো। হাতে শসার স্লাইস একটু পরপর কামড় দিচ্ছে। চাঁদের থুতু ছেটালো বুকে। এই ছেলে হুটহাট এভাবে এসে ওকে ভয় পাইয়ে দেয়। আধার তাগাদা দিয়ে বলল, কি রে, রেডি হলি না এখনো? এত রূপচর্চা করছো যে? তোর কি, যাবি না তুই? ইচ্ছে করছে না। উফ, তুই আবার জেদ ধরেছিস? আমার অর্ধেক জীবন চলে গেল তোর জেদ ভাঙ্গাতে ভাঙ্গাতে। বাড়িতে একা থাকবি? ভয় লাগবে না? না, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুই না গেলে আমি আজ রাতে আসবই না। চাঁদের হাঁটু দুটো থুতনি পর্যন্ত ভাঁজ করে বলল, আচ্ছা কি করবে? তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করবে? বিয়ে করে ফেললে কেমন হয়? তোকে আর বাড়িতে একা থাকতে হবে না, দুজনে মিলেমিশে থাকবি। চাঁদনি কিছুক্ষণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, খুব ভালো হয়। আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। তুমি একটা কেন, চাইলে 4টা বিয়েও করতে পারো। বাট তোমার এমন স্ট্যান্ডার্ড বান্ধবীর সাথে আমি মিলেমিশে থাকতে পারবো না। শিওর? সত্যি আরেকটা বিয়ে করতে বলছিস? হুম, ঠিক আছে, যা, রেডি হ। ওর আম্মু আব্বুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। তুইও হেল্প করবি আমাকে। বলতে বলতে আধার খেয়াল করলো চাঁদনি অস্বাভাবিকভাবে নাক ফোলাচ্ছে, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে। আধার হাসলো, বলল, তোকে আমি একা বাড়িতে রেখে যেতে পারবো না। আর তুই না গেলে আমিও যাব না। আমার সব ফ্রেন্ডরা আসবে আজকে, ওদের সাথে অনেক দিন দেখা হয়নি। আমি খুব এক্সাইটেড ছিলাম ওদের সাথে দেখা হবে সেজন্য। তুই চাস তোর জন্য আমার খুশিটুকু শেষ হয়ে যাক? চাই না। তাহলে
তবুও আমি কখনো অমন পার্টিতে গেছি? তুমি ভাবো, তোমারই বা কেমন লাগবে আমাকে ওদের সাথে পরিচয় করাতে? ভালো লাগবে। লজ্জা লাগবে না? অত সুন্দর, সুন্দর মানুষের ভিড়ে আমার মতো একটা অসুন্দর মানুষকে নিজের পরিচয় দিতে। আমি ওদের সামনে খুব awkward ফিল করব। ওরা খুব স্মার্ট হবে। লজ্জা লাগবে না চাঁদ? একটুও না। তুই সারাক্ষণ আমার সাথে থাকবি। এমনিতেও তুই আমার পাশ ছেড়ে নড়তে পারবি না। ওখানে অনেক ছেলে। তোমার অমন স্মার্ট ফ্রেন্ডগুলো যদি আমাকে ইঙ্গিত করে তোমাকে খোঁচা মারে তখন? আমি তো ওদের মতো কনফিডেন্ট থাকতে পারবো না। তখন তোমার আরো বেশি খারাপ লাগবে না? যে খোঁচা মারবে তার নাক ফাটিয়ে দেব। কার এত সাহস আমার চাঁদকে নিয়ে কিছু বলবে? চাঁদনি আঁধারে দেওয়া সাদা গাউনটা পরল, ওর মন বদলে গেল মুহূর্তেই। যা হবে দেখা যাবে, সবকিছু তো এত ভয় পেলে চলে না। চাঁদনি ভীতু বলেই তো সবাই ভয় দেখায় ওকে। মনের দ্বিধা দ্বন্দ্ব একপাশে সরিয়ে অনেকদিন পর সাদা কাপড় পরলো। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে মাস্কারা দিল, গাউনের সাথে কাজলটা যাচ্ছিল না। ঠোঁটে ডার্ক করে লিপস্টিক দিল। ও নিজেকে সর্বোচ্চ সুন্দর করে সাজানোর চেষ্টা করলো। চাঁদনির কাছে লেডিস পারফিউম নেই, পারফিউম ইউজ করে না। মেয়েদের নাকি পারফিউম দেওয়া উচিত না। ওর তবু আজ পারফিউম দিতে ইচ্ছে করলো। চাঁদনি আধারে কক্ষে গেল পারফিউম চাইতে। আধার তখন শার্টের বোতাম লাগাচ্ছিল। ওর শার্টটাও সাদা, সাদার উপর কালো কোট পরবে। ও গিয়ে বলল, আদার ভাই, পারফিউম আছে তোমার কাছে? আধার তাকালো ওর দিকে, কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে উপর থেকে নিচ পরখ করলো ওকে। চাঁদনি তাকালো ওর তাকানো অনুসারে, সব তো ঠিকই আছে। আধার এভাবে এভাবে দেখছে কেন? ও কিছু বলার আগে আধার এগিয়ে এসে দুবাহু শক্ত করে ধরল ওর। চাঁদনি আতঙ্কে তাকালো, আধার কিছু না বলে থুতনি ধরে ওর মুখটা উপরে তুললো। হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে লিপস্টিক তুললো। ম্যাট লিপস্টিক হয় কিছুটা বেগ পেতে হলো ওকে, সহজে উঠলো না। তবু আধার সব লিপস্টিক ছড়িয়ে ছিটিয়ে দিল। চাঁদনি ঠোঁটের উপর হাত দিল, ওর ঠোঁট দুটো কাঁপছে ব্যথায়। জ্বলন হচ্ছে খুব। কারো হাত এতটা শক্ত হয়, মনে হচ্ছে শরীরের সব শক্তি প্রয়োগ করেছে। আদার গম্ভীর স্বরে বলল, খুব বিশ্রী লাগছিল দেখতে। এখন ঠিক আছে। কাজল পরা না হয় নিষেধ ছিল। লিপস্টিক কি দোষ করলো? কম্পিত ঠোঁট নিয়ে আওড়ালো চাঁদনি। আধা শ্লেষাত্মক হেসে বলল, বিশ্রী লাগছিল বললাম না? এত গাঢ় জিনিস দিতে হয় না, লিপস্টিক ছাড়াই বেশি ভালো লাগছে। আমার দিকে কেউ তাকাবে না। এখন তাকাবে না, তখন তাকাতো। কাকে আকর্ষণ করতে চেয়েছিলি? আমার কাকে আকর্ষণ করা দরকার আছে? না, কাউকে। তাহলে বাইরে গেলে কেন এভাবে সাজতে হবে? তোমার মতো যাতে কেউ গাইয়া না ডাকে। গাইয়া থাকাটাই বেটার ছিল রে। তুই এখন বুঝতে পারছিস না, আমি পারছি। তোর স্মার্টনেস নেওয়া যাচ্ছে না। তাই, হ্যাঁ, নিতে পারছি না আমি। অন্য কেউ তোর দিকে তাকালে আমার তোকে মেরে ফেলতে ইচ্ছে করে। আমার কি দোষ? আমি তো তাকাতে বলিনি। কোনো দোষ নেই, আবার আছেও। এই যে তুই আধা শিকদারের বউ, এটাই তোর দোষ। তোর দিকে কেউ তাকালেও আমার গায়ে আগুন ধরে যায়। বুঝেছিস? আর সে আগুনে তোকে জ্বলতে হয়। তো ভালো না একটু গা বাঁচিয়ে চলা? আমার কি তোকে কষ্ট দিতে ইচ্ছে করে? চাঁদনি মুখ ফিরিয়ে ঘুরে বেরিয়ে গেল। ও তো গা বাঁচিয়ে চলতে চেয়েছিল। আধার নিজেই তো ওকে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের জন্য সকাল থেকে তোড়জোড় চলছে অ্যাশন বাড়িতে। এখন সন্ধ্যা নেমেছে মাত্র। চারিপাশ কালো হয়ে আসছে ধীরে ধীরে। খুব কাছের আত্মীয়রা আসতে শুরু করেছে। সাবিয়ার অনেক বন্ধুরা চলে এসেছে ইতিমধ্যে। রেহানও অনেক এক্সাইটেড আজকে পার্টি নিয়ে। শপিং তো আগেই করে রেখেছিল। এখন তো দুপুর থেকে চুজ করতে বসেছে কোন স্যুটটা পরলে বেশি ভালো লাগবে আজকে। হয়তো শুধু তার মনেই কোনো আনন্দের লেশ মাত্র নেই, যার জন্য পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। রাত কখনোই কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকে না। ও এই বাড়িতে আসলেও বেশিরভাগ বাইরে থাকে। ঘরে আসলেও রুম থেকে বের হয় না। এই যে এত আত্মীয় এলো, তবু ওর বাইরে বেরোতে ইচ্ছে করছে না। না ইচ্ছে করছে কারোর সাথে কথা বলতে। ব্যালকনি কাচের দরজাটা বন্ধ। বাইরে কুয়াশা বাড়ছে। ওর গায়ে একটা টি শার্ট, চাদর। ইদানিং খুব শীত পড়ছে। বেশিরভাগ সময় গায়ে চাদর পেঁচিয়ে রাখে। অবসর সময় ওর বই পড়ার অভ্যাস আছে, সেটা ফিকশনাল হোক বা নন ফিকশনাল। তবে এখন অবসর কিনা ও বুঝতে পারছে না। ঘরে অনেক কাজ, আত্মীয় স্বজনরা আসছে। ওর উচিত সবার সাথে দেখা করা। অনেকগুলো দিন ওর বাপের কোলের আত্মীয়দের দেখে না। রাত বই পড়ায় মনোযোগী ছিল। ও টের পেল কেউ একজন ওর কক্ষে ঢুকলো। রাতে পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। ও পেছনে না ফিরেই বুঝে গেল কেউ একজন ওর কক্ষে ঢুকেছে। কিন্তু ওর কক্ষে ঢোকার অনুমতি কারও নেই। একমাত্র সার্ভেন্টরা ওর অনুমতি নিয়েই কক্ষে ঢোকে। আর রেহান যখন তখন ঢুকে পড়ে। কিন্তু যে এসেছে সে রেহান না, আবরার। সাদিক আহসানের কণ্ঠ কানে আসতেই রাতের মনোযোগ ছিন্ন হলো। কিন্তু ও পেছনে ফিরল না। ওর বাপ ওর কক্ষে আসে না, জানে ও রেগে যায়। কথা বলে না। আজ কি মনে করে এলো কে জানে। হাতে ধরা বইটা শক্ত করে ধরল রাত। সাদিক আহসান আইটাই করে বলল, বাইরে সবাই এসেছে, খুঁজছে তোমাকে। আমি দেখা করতে আগ্রহী নই। ওরা কি ভাববে বলো? অন্যজন কি ভাবছে সেটা জেনে তো আমার কাজ নেই।
গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি ভাবছি। আমি ভাবছি আপনাকে কিভাবে বেরিয়ে যেতে বললে আপনি খুব কষ্ট পাবেন আর এমুখো হবেন না। রাতের বেরিয়ে যেতে বলতে হলো না। সাদিকা হাসান ওর রুক্ষ গলা শুনেই বড্ড কষ্ট পেলেন। তবুও বললেন, সাবিয়া আর রেহানের বন্ধুরা আসবে। তোমার কোনো বন্ধু আসবে না? তাদের তো স্পেশালি আনতে হবে না? আমার কোনো বন্ধু নেই, একটাও না। না, আমি সারা জীবন একা থেকেছি, কখনো বন্ধু বানানোর সুযোগ হয়নি। এত একাকিত্বটা সহ্য করো কি করে? কষ্ট হয় না? একাকিত্বটা? না, জাস্ট ল্যাক অফ কনভারসেশন। কথা বলার মতো কাউকে খুঁজে পাই না। আবরার, বেরোবেন না আমি বেরিয়ে যাব? সাদিক একসার মাথা নিচু করে ফেললেন, চোখে জল টলমল করছে ওনার। মানুষ ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়, আর সে ছেলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সবার কাছে সম্মানের হয়েও নিজের ছেলের এমন অসম্মান কি মেনে নেওয়া যায়? রেহান দরজার পাটাতন ধরে দুজনের কথা শুনছিল। ওর বড় ভাইকে নিজের শার্ট দেখাতে এসেছিল, দুটো শার্ট নিয়ে বড্ড কনফিউশনে পড়েছে ও। কোনটা পরলে ওকে বেশি হ্যান্ডসাম দেখাবে। সাদিক হাসান বেরিয়ে যাওয়ার সময় রেহান তাকালো ওনার দিকে। ওর বিধ্বস্ত দৃষ্টি, রাত মাঝে মাঝে খুব বেশি বাজে ব্যবহার করে ওনার সাথে। সাদিক হাসান কেন যেন ওর সাথেও চোখ মেলাতে পারলেন না। সে বেরিয়ে যাওয়ার পর রাত পিছু ফিরল, পুরো সময়টা ও সাদিক হাসানের দিকে পিঠ দিয়ে কথা বলেছে। একবারও তাকায়নি ওনার দিকে। রাত ওকে দেখে ডাকলো, এদিকে আয়। রেহানের মুখটা কালো। ও এগিয়ে গিয়ে বলল, ওয়াই ভাইয়া, বাবা অনেক কষ্ট পায়, কান্না করে তোমার জন্য। একটু তো ভালোভাবে কথা বলতে পারো তার সাথে। তোর বাবার সাথে কথা বলা আমার পোষায় না, কিছু বলবি? রেহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, বলল না কিছু। রাত ওর হাতে দুটো শার্ট দেখে বলল, দুটোই সাদা। রাত একটা হাতে নিয়ে বলল, এটা তোমারও এমন একটা আছে না? পরবে? মিলিয়ে পরবো আমরা, অবশ্যই। রেহান মুহূর্তে খুশি হয়ে গেল, হুটহাট খুশি হয়ে যায়, আবার মন খারাপ করে ফেলে। ঠিক আছে, তাহলে আমি এটাই পরবো। রাত বলল, আচ্ছা শোন, তোর বন্ধুরা চলে এসেছে? না, এখনো আসেনি। ওরা ওদের প্যারেন্টস নিয়ে আসবে। হুম। রেহান বেরিয়ে গেল। রাত কাচের দরজায় হাত দিয়ে দাঁড়ালো। অদূরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার তাড়াতাড়ি আসা উচিত। আই এম ওয়েটিং। অপেক্ষার প্রহর শেষ করো। রাত বাড়ার সাথে সাথেই আয়শান বাড়িতে অতিথিদের আনাগোনা বাড়তে শুরু করলো। রাত অপেক্ষা করতে করতে ধৈর্যহীন হয়ে পড়ল। সাবিয়ার বন্ধুরা চলে এসেছে, রেহানের বন্ধুরাও চলে এসেছে। তারপরও রাত কার জন্য অপেক্ষা করছে ও নিজেও জানে না। ওর নিজেরও তো কোনো বন্ধু নেই, ছিল না কখনো। সবাই তাগাদা দেওয়ায় ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে নিয়েছে। পোশাকের মধ্যে পাঞ্জাবি ওর সবচেয়ে পছন্দের। ও কোনো অকেশনে গেলে অবশ্যই পাঞ্জাবি পরে যায়। তবে আজ যেহেতু পার্টিতে ড্রেস কোড আছে, সে রেহানের সাথে শার্ট মিলিয়ে পরল, হাত দুটো ফোল্ড করে দিল কোনোই পর্যন্ত। সিল্কি চুলগুলোতে জেল দিয়ে সেট করে রাখলো, কোটটা হাতের উপর রাখলো। বাইরে বড্ড শীত। যদিও জনসমাগমে শীত লাগবে না, তবু বুকে কাঁপন ধরলে চট করে পরে নেওয়া যাবে। ওর গায়ে শীত লাগার আগে বুকে কাঁপন ধরে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। ও এই সমস্যাটা ওর ছোটবেলা থেকেই। সবাই কোট পরে থাকবে, তাই ও পরবে না। ওর মানুষের মাঝে মিশে যেতে ভালো লাগে না, সবার থেকে বড্ড আলাদা ও। নিজেকে আলগা করে রাখতেই ভালোবাসে। রাস্তায় কোলাহল অনেক। রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, গভীর কুয়াশা সবকিছু নিজের চাদরে গ্রাস করে নিয়েছে। ল্যাম্পপোস্টে টিমটিমে আলো জ্বলছে রাস্তা জুড়ে। সরু গলিটা দিয়ে এলাকার সাবেক এমপির বাড়ি। সেই হিসেবে রাস্তাঘাটের সাথে সাথে তার আশেপাশের সবকিছু বড্ড উন্নত। আধার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে। চাঁদনি নিশ্চুপ হয়ে বসে আছে ওর পাশে। মাঝে মাঝে চঞ্চল চোখে দেখছে বাইরে। ওর ঠোঁটে গাঢ় ডার্ক লিপস্টিক। আধা লিপস্টিক মুছে দেওয়ার পর ও নিজের ঠোঁটে আবার লিপস্টিক মেখেছে। পূর্বের তুলনায় আরো গাঢ় করে মেখেছে। চাঁদনি নিজের হ্যান্ডব্যাগে লিপস্টিক নিয়ে নিয়েছে, সাথে টিস্যুও। আধা যতবারও লিপস্টিক মুছে দেবে ততবারই লিপস্টিক দেবে ঠোঁটে। দেখা যাক আধার কতবার টিস্যু দিয়ে ঠোঁট মুছতে পারে, চাঁদনি কতবার লিপস্টিক লাগাতে পারে। আবার এবারে আর মুছে দেয়নি আধার। কিছু বলেও নি ওকে। আধারের ইদানিং ওর জেদের রাগ লাগে না, ভালোই লাগে। মনে হয় থাক, দেখাক জেদ, সমস্যা কি? ওকেই তো দেখাচ্ছে। আর কারোর সাথে তো জেদ ধরতে পারে না। ওর কাছে কমফোর্টেবল ফিল করে, ওকে নিজের মনে করে বলেই বলেই তো জেদ দেখায়। ওর মানুষ ওকে জেদ না দেখিয়ে আর কাকে দেখাবে? রাত 10টা বাজে। আজ রাস্তায় বড্ড জ্যাম ছিল। সাবেক এমপির বাড়িতে পার্টি চলছে। আবার তার ছেলে বর্তমান এমপি হিসেবে জয়লাভ করেছে। অনেক মান্য মানুষ অ্যাটেন্ড করবে সেখানে। রাস্তায় গাড়ি বহরের অভাব নেই। তবুও কালো শার্ট পরা পালোয়ান সাইজের কিছু লোক ডাইরেকশন দিচ্ছে। কোনো গাড়ি থেমে থাকছে না, সিরিয়াল মেনেই সামনে আগাচ্ছে। গাড়ি গেট পেরিয়ে ঢুকতেই আধার লনের সাইডে গাড়ি পার্ক করলো।
এখানে সব গাড়ি সিরিয়ালি থামানো আছে। বাড়িতে ঢুকতে হলে ইনভিটেশন কার্ড দেখিয়ে ঢুকতে হবে। আধার চাঁদনিকে ইনভিটেশন কার্ড ব্যাগে নিতে বলেছিল। যেহেতু চাঁদনি ব্যাগ আনছিল, চাঁদনি ব্যাগ খুঁজে দেখলো কার্ড নেই। ও অপরাধী চোখে তাকালো আধারের দিকে। আধার স্বাভাবিক কণ্ঠে বলল, আনিসনি? ব্যাগে তো নিয়েছিলাম, শিওর আমি। ভূতে নিয়ে গেছে চাঁদ? সরি। সরি কেন বলছিস? আমি কিছু বলেছি তোকে? চাঁদনি মনে করে মিনমিন করে বলল, ব্যাগে লিপস্টিক আর টিস্যু নেওয়ার সময় তো বের করেছিলাম, তখন হয়তো আর ব্যাগে ঢোকাইনি। গুড, ভালো করেছিস। আমরা কি এখন ফিরে যাব? কার ছাড়া তো ঢুকতে দেবে না। হুম। 2 ঘন্টা জ্যাম পাড়ি দিয়ে যুদ্ধ করে আসার পর আমরা গেট থেকেই ফিরে যাব। চাঁদের ঠোঁট উল্টে তাকালো। আধার গাল টেনে দিল ওর। সাবিয়াকে কল করে বলল ওর আটকা পড়েছে, উদ্ধার করে যাতে নিয়ে যায়। চাঁদনি অপেক্ষা করতে থাকলো। একটু পর সাবিয়াকে এগিয়ে আসতে দেখা গেল। আধার হাসলো ওর দিকে তাকিয়ে। সাবিয়া ওকে জড়িয়ে ধরতে গেল, আবার ওর বদলে জড়িয়ে ধরলো চাঁদনিকে। চাঁদনি সৌজন্যতা রক্ষায় হাসলো। সাবিয়া আহ্লাদি কণ্ঠে বলল, এত লেট করে আসলি কেন? খুব জ্যাম। আয় আমার সাথে আয়। কার তো আর নামলা রে? ধুর, তোর জন্য কার লাগবে কেন? চাঁদনি আঁধারে পিছু পিছু ধীর পায়ে হাঁটতে থাকলো। ওর কাছে সবাই অচেনা। ও নিঃসন্দেহে একজন কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, কিন্তু এখানে সবার চলাচল, পোশাক আশাকে কেমন নিষ্ঠুর উগ্রতা। চাঁদনি আধারে হাত ধরতে চাইলো, কিন্তু আধার সাবিয়ার সাথে বড় বড় কদমে এগিয়ে যাচ্ছে। চাঁদনি ডাকতে চাইলো ওকে, কিন্তু ওর মুখ দিয়ে কথা বেরোলো না। আধার নিজে চাঁদনিকে না পেয়ে থেমে গেল। পিছু ফিরে দেখলো চাঁদনি ওর থেকে অনেক দূরে পড়ে গেছে। ও নিজেই এগিয়ে এসে চাঁদনির হাত ধরল। ধীর পায়ে হাঁটতে থাকলো ওর সাথে। চাঁদনি কমফোর্টেবলি হাঁটতে পারছে না। ও আজ গাউনের সাথে পেন্সিল হিল পরে এসেছে। চাঁদনি মোটামুটি লম্বায়, কিন্তু চিকন বলে ওকে পিচ্চিদের মতো লাগে। ও আধারে বুকের কাছে পড়ে থাকে। তো আজ সিগমা ওমেন হওয়ার জন্য বা অ্যাটিটিউড দেখানোর জন্য হলেও হিল পরে এসেছে। কিন্তু ওর হিল পরার অভ্যেস নেই, যার ফলে হাঁটতে পারছে না। পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে বাগান জুড়ে। অনেক বড় বাগান। সবাই এক স্থানে দাঁড়িয়ে আছে তাদের পরিচিতদের সাথে। সাবিয়ার অনেকগুলো বন্ধু বান্ধব। তার মধ্যে কিছু আঁধারে খুব ক্লোজ, কিছুর সাথে জাস্ট হাই হ্যালো সম্পর্ক। আঁধারের ফ্রেন্ড গ্যাংয়ের সবাই চাঁদনিকে দেখে অনেক খুশি হলো। তটিনী জড়িয়ে ধরলো ওকে। চাঁদনির খুব অকওয়ার্ড লাগলো। ওরা সবাই ওয়েস্টার্ন পড়েছে। কয়েকজন তো ওড়নাও নেয়নি সাথে। ছেলেমেয়েরা কিভাবে সংকোচহীন একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। চাঁদনি অপেক্ষা করলো আধারকে কেউ জড়িয়ে ধরে, তাহলেই ও আধারকে বাঁশ মারার অনেক বড় একটা টপিক পাবে। কিন্তু আধার নিজেকে কাউকেই জড়িয়ে ধরতে দিল না। চাঁদনির ইচ্ছে পূরণ হলো না, কিন্তু হৃদয়ের আশপাশ অজস্র ভালো লাগায় ছেয়ে গেল। আধারের বন্ধুদের মধ্যে একজন সাবিয়াকে বলল, যার জন্য এই পার্টি সে কই? একবারও তো দেখলাম না তাকে। ভাইয়া দলের ছেলেপেলেদের সাথে কথা বলছে, ডেকে নিয়ে আয়। দাঁড়া তোরা। চাঁদনি বুক ধক করে উঠল। এক পলক তাকালো আধারের দিকে। হেসে হেসে ওর বন্ধুদের সাথে কথা বলছে। জাস্ট কিছু সময়ের মধ্যেই ওর এই হাসি গায়েব হয়ে যাবে, পারলে চাঁদনিকেও গায়েব করে দেবে। সাবিয়া রাতকে সাথে করে নিয়ে এলো। ওর ভাইয়ের বাহু ধরে হেঁটে হেঁটে এলো। ওদের কাছে এসে অ্যানাউন্স করলো, আবরার ভাইয়া। চাঁদনি মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে থাকলো। ওর ঘাম ছুটে যাচ্ছে ভয়ে। রাতের চোখ পড়লো ওর দিকে। ঝটকা খেয়ে মুহূর্তে চোখ ঘুরিয়ে ফেললো। এই মেয়ে এখানে কি করছে? ও যে রেহানের বন্ধুদের ভিড়ে পিচ্চিটাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ সে দাঁড়িয়ে আছে সাবিয়ার বন্ধুদের সাথে। দুটো কাজল চোখ দেখার জন্য রেহানের পাশ ছেড়ে একটুও নড়েনি। অন্যদিন রেহান ওর পায়ে পায়ে ঘোরে, আজও রেহানের পিছু পিছু ঘুরেছে। কেন ঘুরেছে? শুধু ওর বন্ধুদের মাঝে মেয়েটাকে খোঁজার জন্যই তো। তবে ও সাবিয়ার বন্ধুদের সাথে কি করছে? ওর তো রেহানের সাথে থাকার কথা। রাত ভাবতে থাকলেও চাঁদনি চোখ তুলল না, কিন্তু রাত তো এটা জানে না ওর চেয়েও বড় ঝটকা অন্যজন খেয়েছে। সে এতটাই ঝটকা খেয়েছে যে জায়গাতেই পাথর হয়ে গেছে। সে বুঝতে পারছে না পায়ের নিচের মাটিটা বেরিন হয়ে গেছে, না আকাশ উড়ে চলে গেছে। আধার কিচ্ছু বুঝতে পারছে না। ও শুধু ইচ্ছে করছে চাঁদনিকে নিয়ে এখান থেকে দৌড় দিতে। সাবিয়া সবার সাথে রাতকে পরিচয় করিয়ে দিল। আধারের বেলা যখন এলো ও শুধু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। কথা বললেই এখন উল্টো পাল্টা বলবে, কি বলবে নিজেও জানবে না। রাজ শুধু চাঁদনির পরিচয় জানতে চাইল। মেয়েটা মাথা তোলে না কেন? ও এখানেই বা দাঁড়িয়ে আছে কেন? রাতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সাবিয়াই পরিচয় করালো। আর ও হচ্ছে চাঁদনি। ও তোর ফ্রেন্ড? না, ও আধারের কাজিন। কাজিন বউ। সাবিয়া মুখ কালো করে ফেললো। রাত চোখ বড় বড় করে তাকালো সাবিয়ার দিকে। পরিস্থিতি বিবেচনায় পরপর সামলে ফেললো নিজেকে। মনে মনে ভাবলো, শ্যামাঙ্গিনীর বিয়ে হয়ে গেছে। তবে যে ও বলল ওর বিয়ে হয়নি। মিথ্যে কেন বলবে মেয়েটা?
রাত তবু আরেকবার শিওর হতে বলল, তোর ফ্রেন্ডের ওয়াইফ? জি। রাত কিছুক্ষণ ঘর থেকে বেরোতে পারল না। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। মানুষের চেহারা দেখে বুঝে যায় তার ব্যাপারে। চোখের দিকে তাকিয়ে মন পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা নিয়েও কিছুটা অহংকার ছিল ওর। মানুষ ওর কালো মণিতে তাকিয়ে হিপনোটাইজ হয়ে যায়। আর রাত সে মানুষটাকে চিনে যায়। তবে রাতের আধারে অনেক আলোকসজ্জা, জাঁকজমকের আড়ালে রাতের মনে হলো ও শ্যামাগিনীকে চিনতে পারেনি। চাঁদকে চিনতে ওর বড্ড ভুল হয়ে গেল। এভাবে ভুল করে ফেললো কেন? যাদের জীবনে একটা আধার থাকতে পারে, এটুকু কমন সেন্স তো ওর নিজের মাঝে রাখা উচিত ছিল। এতটা ননসেন্সের মতো বিহেভ করার কি দরকার ছিল? খুব দরকার ছিল। ওর তো চাঁদ অপছন্দই ছিল। চাঁদ রাতের মহত্ব কমিয়ে দেয়। তাই জ্যোৎস্না রাতে কক্ষ থেকে পর্যন্ত বেরোয় না, বেরোতে চায় না। কেন সেদিকে গিয়ে এই জিনিসটার উপর মোহ ঢালতে গেল? কেন? রাত ঢোক গিলল। ওর এবার ঠান্ডা লাগছে, মনে হচ্ছে শীতল হাওয়ার গা ছুঁয়ে দিচ্ছে। অথচ কোথাও ঠান্ডা নেই, জায়গায় জায়গায় হিটার বসানো হয়েছে, তার উপর সবার জাঁকজমকপূর্ণ পোশাকের ভিড়ে ঠান্ডা লাগার তো কথা না। তবু রাতের বুকে কাঁপন ধরল, লোমগুলো খাড়া হয়ে গেল। ওর শীত লাগলেই গায়ে লাগার আগে বুকে লাগে, অস্থির লাগে বুকের ভেতর। এখনো লাগছে, কিন্তু ওটা শীতের কারণে না, অন্য কারণে রাত বুঝতে পারছে না। কোটটা গায়ে জড়িয়ে নিল রাত। ও বরাবরই একজন নির্বিকার মানুষ, চোখের সামনে প্রতিনিয়ত খুনোখুনি দেখে। কবে শত্রুর ছোড়াগুলিতে ওর জান যায় তারও কোনো নিশ্চয়তা নেই। কোনো কিছু ওর উপর প্রভাব ফেলতে পারে না। ওর বাবা ওকে পাথর হৃদয়ের অনুভূতিহীন মানুষ বলতো, এখনো বলে। শুধু একটা ভুলের কারণে মানুষটার এত আহাজারিও ওর উপর প্রভাব ফেলে না। কিন্তু আজ রাতের উপর প্রভাব পড়ল। ও এটাই মানতে পারছে না, এমন ননসেন্সের মতো কাজ করলো কি করে। আরিচনের বউকে শ্যামাঙ্গিনী ডাকে, ছি! উফ চাঁদনি, এই মেয়েটা ওকে বললো কেন যে ওর বিয়ে হয়নি? মিথ্যুক একটা। এভাবে কে মিথ্যে বলে? মানুষের ইমোশনের কোনো দাম নেই? এই যে ওর ইমোশনে দফা রফা হয়ে গেল, সে ব্যাপারে কি? মেয়েটা কি সেই দায় নেবে? সব দায় ওর কেন খালি? রাত কিছু না বলে চলে গেল। চাঁদনি এতক্ষণে মাথা তুললো, নিচু করে থাকতে থাকতে ওর ঘাড় ব্যথা হয়ে গেছে। চাঁদনি ফিস ফিস করে ডাকলো, আদার ভাই। আদার নাক ফোলাচ্ছে। চাঁদনি পাংশুটে মুখে তাকালো ওর দিকে। সাবিয়া বলল, চাঁদনি, তুমি রিহানের সাথে দেখা করেছো? চাঁদনি না বোধক মাথা নাড়ালো। যাও দেখা করে এসো। ও তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তোমার সব বন্ধুরাও এসেছে। চাঁদনি অবাক হয়ে তাকালো। সাবিয়া স্বাভাবিক কণ্ঠেই বলল, তুমি যে রেহানের ফ্রেন্ড সেটা আমি জানি। দুজন যেহেতু একই ক্লাসে পড়ো, ফ্রেন্ড হওয়াটাই স্বাভাবিক। বাট তুমি যে ওর ক্লোজ ফ্রেন্ড সেটা জানতাম না। সেটা জানলাম আজ সন্ধ্যায়। চাঁদনি আধারের দিকে তাকালো পারমিশনের জন্য। আধার নিজের ঘড়ির সাথে চাঁদনির সিল্কের ওড়না আটকে দিল, দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, যদি একটুকু চোখের আড়াল হোস তুই, আমি এবার সত্যি কবর দিয়ে দিব তোকে চাঁদনি। তুই অজ্ঞান হলেও এবারে রেহাই পাবি না। চাঁদনি বিস্ফোরিত দৃষ্টিতে দেখল ওকে। আঁধারে গাল দুটো লাল হয়ে আছে। ও অদূরে রাতের দিকে তাকিয়ে আছে, অথচ সমানে শাসাচ্ছে চাঁদনিকে। রাতও তাকিয়ে আছে আঁধারের দিকে, এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে। ওরা দুজন একজন আরেকজনকে ক্ষণকাল পরপরই কোনা চোখে দেখছে, অথচ মুখ দিয়ে একটু শব্দ বের করছে না। আধার একবার যদি বিষয়টা জানতো, ও জীবনেও আসতো না এখানে। সাবিয়া রাগ করলেও না। এটা খুব খারাপ হলো, খুব। ছেলেটার সাথে সম্পর্কগুলো এমন কুণ্ডলী পাকিয়ে আছে কেন? রাত এতটা পরিচিত কেন হয়ে গেল? প্রথমত চাঁদনি খালামণির ছেলে, আবার ওর বেস্ট ফ্রেন্ডের বড় ভাই, যে বেস্ট ফ্রেন্ডের সাথে এককালীন ও প্রেমের সম্পর্ক ছিল। উফ! আধারের চিন্তায় মাথা ফাটার উপক্রম হলো। চাঁদনিকে রেহানের সাথে দেখা করতে যেতে হলো না। রেহানি ওর ফ্রেন্ডদের নিয়ে চাঁদনিকে খুঁজতে খুঁজতে চলে এলো। চাঁদনি ওদের দেখে রিলিফ পেল। ও এতক্ষণ খুব ইনসিকিউরিটিতে ছিল। ওরা ওর এনার্জি ব্যাগ। চাঁদনি ওদের দেখলেই কোনো এক অজানা কারণে সাহস পায়। চাঁদনি তাকালো আধারের দিকে, নিচু গলায় বলল, আমি ওদের সাথে যাই? আধার ভাই, প্লিজ তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলো। আমাকে আমার ফ্রেন্ডের সাথে যেতে দাও। না, তুই কোথাও যাবি না। আমার চোখের আড়ালে তো একদমই না। ওদের সাথে দাঁড়িয়ে থাকবো? আমার খুবই বোরিং ফিল হচ্ছে। হলে হোক। আমি কাউকে চিনতে পারছি না, পরিচয় করিয়ে দে। দি, ওদের সাথে পরিচয় আমি কি করব? তোর এটাই তো চাওয়ার ছিল, আমি সবাইকে বলে দেবো তুই আমার বউ। এটা বলতে আমার কোনো সংকোচ নেই, হচ্ছে না। আমার বন্ধুরা এটা জানে, কিন্তু অন্যরা জানে না। ওদেরও জানিয়ে দিই, তারপর যাস। আধার নিজের সব ফ্রেন্ডকে পরিচয় করাচ্ছে চাঁদনির সাথে। এতদিনে অনেকেই জেনে গেছে আধারের বিয়ে হয়েছে ওর চাচার মেয়ের সাথে। সবাই সুন্দর করে কথা বললো চাঁদনির সাথে। তবে আধারে ভয় লাগলো, কেউ যদি চাঁদনিকে উল্টো পাল্টা বলে দেয়। ওর ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে ওর কোনো চিন্তা নেই।
উল্টো ওরা আধারের চেয়ে আরো বেশি ভালো। কিন্তু দৈনন্দিন জীবনে বস দেখানোর জন্য যে সো কল্ড স্মার্ট ফ্রেন্ডদের সাথে বন্ধুত্ব করেছিল, তারা তো ভালো কথা নাও বলতে পারে। আধারে ওদের প্রতি একটুও বিশ্বাস নেই। চাঁদনি কষ্ট পাবে এমন কিছু বললেই আধার তার নাক ফাটিয়ে দিবে। সাবিয়ার একটা ফ্রেন্ড আছে রিক নামে। নামটা যেমন বিদেশি, কাজ কারবারও করতে চায় পশ্চিমাদের মতো। বাঙালিয়ানা ছিটে ফোঁটাও নেই ওর মাঝে। সবার থেকে নিজেকে একটু বেশি বস দেখাতে চায়। আধার যখন সাথে পরিচয় করতে গেল, সে গদগদ হয়ে পড়ল। ওয়াও আধার, এই পিচ্চিটা তোর বউ? আধার চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। এই ছেলেটাকে এত জঘন্য লাগে ওর। শুধু সাবিয়ার ক্লোজ বলে ভালো বিহেভ করতে হয়, না পারতে কথা বলে। ওর ফ্রেন্ডের মধ্যে একমাত্র এই বেয়াদবটা রেড লাইট এড়িয়ে যায়, তারপর সেসব এসে গসিপ করে ওদের সাথে। ক্যারেক্টার এমন চূড়ান্ত লেভেলে খারাপ। সেদিক দিয়ে দেখতে গেলে আধারে কাজ কারবার দুধ ভাত ওর কাছে। সবে এমন একটা ছেলেকে নিজের ফ্রেন্ড লিস্টে জায়গা দিল, আধার বুঝে উঠতে পারে না। রিক চাঁদনির দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিক। চাঁদনি চোখ তুলে তাকালো আধারের দিকে। আধার হাত বাড়িয়ে ওর হাত সরাতে যাবে, তার আগে রিক এগিয়ে এলো চাঁদনিকে জড়িয়ে ধরতে। চাঁদনি আতঙ্কে দুপা পিছিয়ে গেল, আধার হাত দিয়ে বাধা দিল ওকে। বাধাটা কিছুটা ধাক্কার মতোই লাগলো। নিচু অজয় কিন্তু খুব রেগে বলল, ব্রো, কি করছিস? ও এসবে অভ্যস্ত না। রিক পিছিয়ে গেল। আধার বাধাটা আসলে ধাক্কাই ছিল। সব বন্ধু ওদিকে অন্য দৃষ্টিতে তাকালো। ছেলেটার সম্মানে লাগলো ব্যাপারটা। মেল ইগো হার্ট হলো খুব করে। রেগে গিয়েও নিজেকে শান্ত করে শ্রীসাত্মক স্বরে বলল, তোর বউকে আমি খেয়ে ফেলছি না। ইটস জাস্ট আ সিম্পল হাগ, নর্মাল বিষয় ইয়ার। এমন করার তো দরকার ছিল না। ধরতেও পারবি না। চাচ্ছি না তো। আসমান থেকে নেমে আসা কোনো হুর পড়ি না। আদার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। কঠোর স্বরে বলল, নিজেই তো এগিয়ে এলি দেখলাম। সবাই তো তোর মতো জড়াজড়ি করে না সবার সাথে। একটা সিম্পল হাগকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ডেসক্রাইব করছিস কেন? সৌজন্যতার জন্য ছিল। আমার অন্য ইন্টারেস্ট ছিল না। ওর প্রতি আমার অন্য ইন্টারেস্ট আসবেও না। তাদের মুখে হাত দিয়ে ফেলল। ঘৃণায় গা কাঁপছে ওর। আধার ওর কলা ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা বাজে কথা বললে তুই এখান থেকে সহি সালামত ফিরতে পারবি না। এমন অবস্থা করব যে তোর প্রতি অন্য মেয়েদের ইন্টারেস্ট আসবে না আর কোনোদিন। রিক কুটিল হাসি দিয়ে বলল, গ্রামের মেয়ে শহরে আসলে কি খাপ খাওয়াতে পারে? পারে না। আর না এসব জায়গায় অভ্যস্ত হতে পারে না। না পারে না। তোর মতো রেড লাইট এরিয়া মালের সাথে তো একদমই না। তোর ক্যারেক্টারের চেয়ে ওর পায়ের পাতা বেশি চকচক করে। বাস্টার্ড একটা। আধার ধাক্কা দিল ওকে। সে পড়তে পড়তে সামলালো নিজেকে। আধারকে এসে প্রহার করবে, তার আগেই সাবিয়া দাঁড়িয়ে পড়লো আধারের সামনে। ঝাঁঝালো স্বরে বলল, অফ যে এবার, দোষটা তোর, খবরদার। আধারের গায়ে হাত দিবি না, খুব খারাপ হবে। পার্টিতে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতি। আর তুই যে আরেকটা মানুষকে অপমান করছিস তার বেলা। প্লিজ থাম এবার। আধা চাঁদের হাত ধরে নিয়ে গেল সেখান থেকে। ওর আগে গা কাঁপছে। এখানে থাকলে ওই পিচের থোবরার নকশা বদলে দেবে। ফালতু একটা। রেহান গেল আধারে পিছু পিছু, সাথে চাঁদনির অন্য বন্ধুরাও। আধার চাঁদনিকে একটা চেয়ারে বসালো। চাঁদনি তাকালো ওর দিকে। ওর চোখে পানি টলমল করছে। কোনো মতে ভাঙ্গা গলায় উচ্চারণ করলো, এজন্যই আমি আসতে চাইনি। আসবি না কেন? একটা আবালের জন্য? উফ, আমার মুখ দিয়ে খুব বাজে বাজে গালি আসছে। না, গালি দেবে না তুমি আমার সামনে। জুস খাবি? না। ওয়েট, অর্ডার দিচ্ছি। আধার ওয়েটারকে দেখে আপলে জুস নিয়ে এলো। ডেকে চাঁদের হাতে দিয়ে বলল, হাঁপাচ্ছিস তুই, গলা ভেজা একটু। এই জন্যই তোকে আমার সাথে সাথে থাকতে বলেছিলাম। পার্টিতে হাজার রকমের লোক থাকবে, একা তুই এদেরকে ট্যাকেল দিতে পারবি না। চাঁদনি নাক টেনে চুমুক দিল জুসে। রাত দূর থেকে দেখলো পুরো ঘটনাটা। ও আধারে কাণ্ড কারখানা দেখে থেকে চোখ সরাতে পারছে না। আধার কি কি যেন বলে শাসাচ্ছে চাঁদনিকে। রাতের মনে হচ্ছে ও চাঁদনিকে অর্ডার করছে। কোথাও না যেতে, কারোর সাথে না মিশতে। ও মানুষের ঠোঁট রিড করতে পারে। রাত নিজেও জুসের গ্লাসে চুমুক দিল। বিড়বিড় করে বলল, সাচ এ রেড ফ্ল্যাগ। আহ, শ্যামাঙ্গিনী, তোমার ভাগ্য খারাপ। তুমি আমার মতো গ্রিন ফরেস্টকে মিস করে ফেললে। আধার এখন চাঁদনির চুল ঠিক করে দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে ওকে। বলছে মন খারাপ না করতে। রাত ওদের কথোপকথন শুনছে না কথোপকথন, শুধু আধারের বলা কথাগুলো পড়ছে। রাতের এবারে মনে হলো, না, রেড ফ্ল্যাগ হলেও ভালোবাসাটা খাঁটি।
রাতে খুব রাগ হলো নিজের উপর। সব মেয়ে বেছে বেছে ও একটা বিবাহিত মেয়েকে শ্যামাঙ্গিনী ডাকতে গেল। কি ননসেন্স একটা ব্যাপার! কেমন নিজের অজান্তে গর্হিত একটা কাজ হয়ে গেল ওর দ্বারা। রাত মলিন হাসলো ওদের দিকে তাকিয়ে। ওর না হওয়া শ্যামাঙ্গিনীর অন্যজনের প্রতি ভালোবাসা উপচে পড়া চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অপরূপা শ্যামাঙ্গিনী, সুস্নিগ্ধা, অন্য গ্রহের চাঁদ। আমি একজন একজন সাধারণ বামুন। চাঁদে হাত দেওয়া মানায় না। গল্পটি কেমন লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যেও। আধার ঢাকায় আসার পর বেশ কয়েকদিন খুব একাকিত্বে ছিল। একে তো ওর ঢাকায় আসার কোনো ইচ্ছে ছিল না, তার উপর ওর বাবা এক প্রকার জোর করেই পাঠিয়েছিল ওকে। নিজের উপর হতাশা আর বাবার উপর রাগ থেকে খুব বিষণ্ণতায় ছিল। ভার্সিটির প্রথম দিনগুলো আরো জঘন্য ছিল ওর জন্য। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব অপরিচিত মানুষ। আধার কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিল না। ও সবসময় ক্লাসে কর্নারে একাকী বসে থাকতো। যখন সবাই হই হুল্লোড় বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতো, ও চুপচাপ লাইব্রেরিতে বসে থাকতো। ছেলে মানুষ, হতাশা, একাকিত্ব, রাগ সব একসাথে চেপে ধরেছিল ওকে। ভার্সিটির তেমনই একটা বোরিং দিনে নির্জনে চুপচাপ বসেছিল আধার। তখন ওর পরিচয় হয়েছিল সাবিহার সাথে। সাবিহা নিজ থেকে এসেছিল ওর সাথে কথা বলতে। তখন কাঠফাটা রোদ্দুরে পর্যবসিত দুপুর, কারেন্টও ছিল না। অসম্ভব গরমেও আধার চুপচাপ বসেছিল। সাবিহা এসে বসলো ওর পাশের চেয়ারে। আধার তাকালো ওর দিকে। সাবিহা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আধার আগে থেকেই চিনত সাবিহাকে। ভার্সিটিতে প্রথম দিন এসেই সাবিহা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। সে এমপির মেয়ে বলে টিচাররা খুব তোলাতোলা করতে থাকে। সবাই খুব তোষামোদ করতো মেয়েটাকে। আধার বরাবরই নিজের প্রতি অবসেসড। কে কি সেসব দেখার প্রয়োজন নেই। ও কখনো সাবিয়ার সাথে নিজ থেকে কথা বলতে চায়নি। অথচ ক্লাসের অর্ধেক ছেলেই বোধহয় চাইতো সাবিয়া একটু কথা বলুক তাদের সাথে। সেখানে আধারে কোনো কিছু যায় আসতো না। সবসময় ডিপ্রেসড হয়ে এক জায়গায় বসে থাকতো, উদাস, চুপচাপ, ইনোসেন্ট একটা ছেলে। সাবিয়ার নজর কেড়েছিল এই বিষয়টায়। তুমি কি খুব স্যাড? কোনো সমস্যা হয়েছে? সাবিয়ার প্রশ্নে আধার ডানে বায়ে মাথা নেড়ে বলল, না। আমি কি আপনাকে চিনি? আধার প্রথমে শিওর হয়ে যেতে নিয়েছিল যে সাবিয়া চেঁচে কেন ওর সাথে কথা বলতে আসছে। তুমি চেনো না, আমি চিনি তোমাকে। সাবিয়া তুমি করেই বলল। আধার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে তাকালো। পরক্ষণে সাবিয়ার দিকে তাকিয়ে দেখলো তাকিয়ে আছে। কিছু বলতে চান? বন্ধু হবে আমার? না, সংকোচহীন নাকচ। এমনি, আপনাকে আমার ঠিক লাগে না। মুখের উপর বলে দিচ্ছ? ইমপ্রেসিভ। শোনো, তুমি কি কিছু নিয়ে খুব ডিপ্রেসড? সবসময় মন খারাপ করে বসে থাকো? আপনি জেনে কি করবেন? আগে তুমি করে বলো। ইচ্ছে করছে না? বন্ধু হও। আপনার তো অনেক বন্ধু। সবাই বেশ তোষামোদ করে আপনাকে। যেচে পড়ে আমার সাথে বন্ধুত্ব করতে আসছেন কেন? জানা নেই। শুধু জানি তোমার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করছে। আধার না চাইলেও কেমন কেমন করে যেন বন্ধুত্বটা হয়েই গেল। শুধু সাবিয়ার সাথে না, সাবিয়ার সব বন্ধুদের সাথেই আধারের বন্ধুত্ব হয়ে গেল। উল্টো সাবিহার চেয়ে ওদের সাথে আধারই বেশি ক্লোজ হয়ে গেল। আধারের একাকিত্বটা, বিষণ্ণতা শেষ হলো। আর বন্ধুর সংখ্যা শুধু বাড়তেই থাকলো। আধার এমনিতেই মিশুক প্রকৃতির ছিল। রিকের সাথে পরিচয়টাও হয়েছিল সাবিয়ার মাধ্যমে। সাবিয়ার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। দিন যেতেই আধার খেয়াল করলো সাবিয়ার আরেকটা বন্ধুমহল আছে, যেটা ভার্সিটির বন্ধুমহল থেকে আলাদা। তাদের সাথে শুধু সাবিয়া ক্লোজ, বাকিরা এমনিতে কথা বলে। আধার এমনিতে কথা বলতে গিয়ে জড়িয়ে পড়লো তাদের সাথে। তাদের মতো হতে গিয়ে নিজেকেই বদলে ফেললো। সেই যে লাগাম ছাড়া স্মার্ট বন্ধুদের সাথে খাপ খাওয়াতে গিয়ে কত কিছুতে জড়িয়ে পড়লো। বারে যাওয়া, অ্যালকোহলে এডিক্ট হওয়া, মারামারি, র্যাগ দেওয়া আর বহু অনৈতিক কাজে, যা ওর মতো একটা ছেলের করার কথা ছিল না। এতটা উচ্ছন্নে গিয়েছিল যে ওর বাবার কথা পর্যন্ত শুনতো না ও। শুধু রিকের মতো রেড লাইট এরিয়াতে যাওয়াটাই বাকি ছিল। কিন্তু সাবিয়ার সাথে রিলেশনে যাওয়ার পর ওর রিককে অকারণেই বিরক্ত লাগতো। আদার সবসময় কন্ট্রোলিং নেচারের। ও প্রিয় মানুষ শুধু ওর, আর কারো না। রিক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সাবিহার। আদার জানে সাবিয়া ভালো মেয়ে। ও কখনো কোনো অ্যারোগ্যান্সে দেখেনি সাবিহার। সবার চেয়ে আদারের প্রতি বেশি অ্যাটাচমেন্ট ছিল ওর।
আধার কখনো বলেনি তোর ওই বাচ্চা বন্ধুটার সাথে কম মিশবি সাবিয়া। সাবিয়া নিজ থেকেই দূরে সরে গিয়েছিল, কারণ আধার অকারণেই জেলাস হতো, যার কোনো ভিত্তি ছিল না। সাবিয়ার ভালোবাসার পরিমাণটা আধার কখনো জানতে পারেনি, জানার চেষ্টাও করেনি। করলে শুধু 1.5 মাসে যোগাযোগ বন্ধ করে আধার চট্টগ্রামে চলে যেতে পারতো না। ওর কাজিনের সাথে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে, সেটা জানা মাত্রই সে কাজিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেতে পারতো না। সাবিয়া পারেনি কখনো, আধার পেরেছে। ও কখনো ভালোবাসেইনি সাবিয়াকে। ওর মনে হয় শুধু কেয়ার করে, ওই শুধু ভালোবাসে। ওকে কখনো কেউ ভালোবাসেনি, অথচ ভালোবাসার পরিমাণটা বিপরীত পাশের মানুষটারই বেশি থাকে সবসময়। আধার জিন্সের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। ও ওর বন্ধুদের সাথে নেই, আবার চাঁদনির পাশেও নেই। চাঁদনিকে ঘিরে ওর বন্ধুরা। আধার এক দৃষ্টে তাকিয়ে আছে রাতের দিকে। রাতও ক্ষণকাল পরপর দেখছিল ওকে, তবে এখন সে দেখা ইস্তফা ঘটিয়েছে। কিছু স্পেশাল গেস্ট দেখা করতে এসেছে রাতের সাথে, সে কথা বলায় ব্যস্ত, অন্য কোনো দিকে তার নজর নেই। চাঁদনি কয়েকবার তাকালো আধারের দিকে, আবার চোখ ঘুরিয়ে রাতকেও দেখলো। আধার মূলত করতে চাচ্ছেটা কি সেটাই বুঝে আসছে না ওর। রাতের দিকে তাকাতে গিয়ে আধারের সাথে কয়েকবার চোখাচোখি হলো চাঁদনির। আধার ততবার চোখ ছোট ছোট করে তাকিয়েছে। পার্টি থেকে বেরোতে পারছে না শুধু, নয়তো এমের তাকানো বের করতো। আজ ওর কপালে শনি আছে। চাঁদনি ঢোক গিলল। আচ্ছা, রাত কি প্রশ্ন করতে আসবে ওর থেকে? যদি প্রশ্ন করতে আসে, চাঁদনি মিথ্যে কেন বলল? চাঁদনি কি উত্তর দেবে? ও তো জানতে পারবে না আধার ওকে মানা করেছে। আবার আধারও চড়াও হবে ওর ওপর। পরে আবার মনে হলো, রাত কেন প্রশ্ন করবে? হয়তো ওর মনেই নেই চাঁদনি ওকে কি বলেছে না বলেছে। এত কিছু মনে রাখার সময় কই রাতের? চাঁদনি নামটাও তো ঠিকঠাক মনে রাখতে পারে না ও। রিক চেয়ারের ওপর বসে রাগে ফোঁস করছে। খুব রাগ হচ্ছে ওর। এতটা ইগো হার্ট কোনোদিন হয়নি ওর। এই আধার বদমাইশটা সবার সামনে বেজ্জত করলো ওকে। শুধু সাবিয়ার জন্য কিছু করতে পারলো না ও, নয়তো ওর হাতও চলতো। সাবিয়া থামিয়ে দিল। এখনো এতটা টান মেটার? আধার তো ঠিকই বিয়ে করে ফেললো। সাবিয়া কেন এত অ্যাটাচমেন্ট রেখে দিয়েছে ওর প্রতি? সাবিয়া এসে দাঁড়ালো ওর পাশে। রিকের উপস্থিতি বুঝতে পেরেও রিক মাথা তুলল না। রাগ করেছিস? সাবিয়া প্রশ্ন করলো, কিন্তু রিক উত্তর দিল না। সাবিয়া ঢোক গেলে বলল, সরি রে, এখানে কেন এসেছিস? যা, আদারের সামনে গিয়ে দাঁড়া। তাও বা দাঁড়াবি কি করে? সে তো বউয়ের পাশ ছাড়ছেই না। প্রয়োজনের সময় তোকে লাগে, বাকি সময় চেনেও না তোকে। সাবিয়া ওর কথা আমলে না নিয়ে বলল, এমন করছিস কেন? ছোট একটা মেয়ে, জানিস এখনো 18 হয়নি ওর। আমার ছোট ভাইয়ের সমান। এভাবে কেন বললি? ও এখন তোকে কৈফিয়ত দেব? কৈফিয়ত না, বাট এমন রিয়েক্ট কেন করলি তুই? আমার ইচ্ছা ভাই, একটা সিম্পল হাক দিতে গিয়েছিলাম। এভাবে চড়াও হওয়ার কি আছে? গাইয়া কতগুলো। সবাই তো তোর মতো স্মার্ট না, কমফোর্টেবল ছিল না ও। গ্রাম থেকে এসেছে ভাই, এসব কি নর্মাল ওর কাছে? নর্মাল না হলে পার্টিতে এসেছে কেন? তার পসেসিভ হাজবেন্ডের উচিত ছিল তাকে ঘরে লুকিয়ে রাখা। সাবিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে তো, থাম এবার। সরি বলেছে না? রাগ তো সরি, খুব রাগ হচ্ছে আমার। ও তোর সাথেও এমন করতো। এই ছেলেটার জন্য তুই আমার সাথে দূরত্ব বাড়িয়েছিলিস সাবিয়া। দেখ ওকে। রিক আঙ্গুল তাক করলো আধারের দিকে। সাবিয়া তাকালো সেদিকে। ও চাঁদনি পাশ ছেড়ে নড়ছেই না। সাবিয়া তাকাতেই রিক বলল, ও তোকে কখনো ভালোই বাসেনি, নয়তো কিছুদিনেই তোকে এভাবে ভুলে যেতে পারতো না। আমি তো ভালোবেসেছি। ওই বাস্টার্ড ভালোবাসা ডিজার্ভ করে না। সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো ওর দিকে। ভাঙ্গা গলায় বলল, গালি দিবি না ওকে। এখনো এত টান? না, টান নেই, ভুলে যাচ্ছি তো। খুব করে চেষ্টা করছি। আর কত করতে বলছিস? ভুলিস না। এত সহজে ছেড়ে দিবি? তো কি করব? ছেড়ে না দিয়ে আর করার কি আছে আমার? ধরে তো রাখতে চেয়েছিলাম, থাকিনি। রিক শক্ত কণ্ঠে বলল, তুই ওকে চাস সাবিহা? আরেকজনের হাজবেন্ডকে? যেটা প্রশ্ন করছিস সেটার উত্তর দে। বাড়তি কথা বলিস না। না, চাই না, সত্যি। সাবিয়া উত্তর দিতে পারল না। রিক ওর দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বল, চাস না? সাবিয়া বলল, চাইলে কি পাবো? কবেই তো হারিয়ে গেছে। মেনে নিয়েছি যা হয়েছে। না, মেনে নিবি না, কেড়ে নিবি। তুই শুধু একবার বল তুই চাস ওকে। কি করবি তুই? দেখতে পাবি। আর তোর জানার দরকার নেই। সে তোর হলেই হলো। সে হবে না আমার, সে অন্য জনে হবে। কথা দিচ্ছি তো, প্রমিস করছি। পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলল, কি যেন নাম? চাঁদনি। ওর অবস্থা আমি করব ব্যবস্থা, চিন্তা করিস না। ওই মেয়েটার জন্য তোর বন্ধু আমার মেয়ে ইগো হার্ট করেছে। যা, তোর অন্ধকারকে ছেড়ে দিলাম। ওই মেয়েকে ছাড়বো না আমি। সাবিয়া উতলা হয়ে বলল, প্রতিশোধ নিবি?
মেয়েটার কোনো ক্ষতি করিস না। ছোট একটা মেয়ে। আলাদা বাচ্চা না হোক, আমাদের তুলনায় ছোটই। গ্রামের মাইন্ডসেট অন্যরকম বলে বিয়ে হয়ে গেছে। আমাদের শহরেও লেদা বাচ্চাই। তুই নিশ্চিন্তে থাক, কিছু করিস না। না, শুধু তুই যা চাস তা পাবি। আমার বন্ধুত্বের একটা দায়িত্ব আছে না? সাবিয়া মুখ কালো করে বলল, যা করবি কর, আমি না ফাঁসলেই হলো। বড় ভাইয়া খুব রাগ করবে, এই জন্যই আমি পারছি না। না পারছি সহ্য করতে, না পারছি মেনে নিতে। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তোর বড় ভাইয়ের কি হয়েছে? সে এসব নিয়ে খুব সেনসিটিভ। সংসার ভাঙ্গা সহ্য করতে পারে না। তুই জানিস তো আম্মু। সাবি আর বলতে পারল না। রিক বলল, বুঝতে পেরেছি। তোর বড় ভাই কিছু জানতে পারবে না। একটা জবরদস্ত প্ল্যান আছে আমার কাছে। শুধু জেনে রাখ, ওই প্ল্যানে তুই সামিল নেই। কিন্তু লাভ তোর আর আমার দুজনেরই হবে। তোর লাভ কি রে? আমি সাবধান করছি তোকে। উল্টো পাল্টা কিছু করবি না তুই। আমার নাম দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করার কথা ভাবলে ওই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। ওইটা সিক্রেট থাক। তুই না ফাঁসলেই হলো। রেগ শয়তানি হাসলো। সাবিয়া বুঝতে পারল না ওর হাসির কারণ। ও খুব খারাপ কিছু করবে সাবিয়া বুঝতে পারছে, যেটা চাঁদনির জন্য একটুও ভালো হবে না। তবুও সাবিয়া ওকে মানা করলো না। চাঁদনির সাথে খারাপ হলে ওর কি? ওর ভালোটুকু হলেই হলো। গল্পটি ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে যেও। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য।